গল্পের নাম একগুচ্ছ শুকতারা। কলমে শারমি নিরান। গল্পের দ্বিতীয় পর্ব। শ্রুতি আসার পর থেকেই লক্ষ্য করেছে এই বাড়ির বড় মেয়ের জামাইয়ের থেকে ছোট মেয়ের জামাইয়ের কদর বেশি। ব্যাপারটা হজম করার মতো নয়। তাই সে তার দাদি আম্মুর ঘরে বসে আছে রহস্য উন্মোচনের আশায়। দাদি সেই কখন ছাদে গেছে হাঁটতে, এখনো এলো না। একটু পরেই তো সবাই খেয়ে রওনা হবে, তখন জিজ্ঞেস করব কিভাবে। আমিনা রুমে ঢুকেই শ্রুতিকে দেখে হালকা চমকালেন। ছোট শ্রুতি কত বড় হয়ে গেছে। এই তো তার সামনেই ফিরোজা রঙের জামদানি পরে বসে আছে মেয়েটা। আইজ এত বিহানে আমার ঘরে। দরকার ছিল দাদি আম্মু। কি কইবি? বলতে বলতে বিছানায় বসলেন। শ্রুতি নড়েচড়ে বসল খানিকটা। দাদি আম্মু যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে। আচ্ছা, আপার স্বামী মানে আসলে তার নাম জানি না, তাই এভাবে বলছি। তাকে কি বাবা নিজে পছন্দ করে ঠিক করেনি? দাদি অবাক হলেন না। শ্রুতির কাছে এমন প্রশ্নের সম্মুখীন হবেন তা তিনি জানতেন। শ্রুতি যে খুব বিচক্ষণ মস্তিষ্কের তা নয়। সে শুধুমাত্র তার বাবার ক্ষেত্রেই বিচক্ষণ। তার বাবার প্রতিটা অঙ্গভঙ্গি সে খেয়াল করে। তাই এর ব্যাপারটাও যে খেয়াল করবে তা তিনি জানতেন। কি হলো দাদি আম্মু? না রেবু, পছন্দ কইরা আনে নাই। এর মানে? আমি যতদূর জানি বাবা টাকা দেখেই বিয়ে দিয়েছে। নিজের লাভ যেখানে আছে সেখানেই তো বাবা থাকে। এইডা তর ক্ষেত্রে হইছে। আর বউ আর হাসিনা ভালো বন্ধু আছিল। হাসিনা হইল নাত জামাইর মা। ওইখান থেকেই বউ ঠিক কইরা রাখছিল হাসিনার পোলার সাথে বিভাডার বিয়া দিব। আম্মু ঠিক করে রেখে গেল আপার বিয়ের কার সাথে হবে। আর তার সাথেই বাবা আপার বিয়ে দিল। এতটা ভালো তো আমার বাবা নয় তাহলে। যতদূর বুঝছি আমি, তোর লাইগা নাত জামাইরে যখন পাইছে তখন তোগো বিয়া দিতে চাইছে, কিন্তু বড় ডারে বিয়া না দিয়া তো আর ছোট ডারে দেউন যায় না। বিভার বয়স 24 চলতাছে, তোর 21 বছর। মাইনসে কি কইব? তার উপর তর বাপের পিয়ারি বউ আবার কানে বিষ ঢালছে। কইসে বর্ডারে আগে ভাগাইতে, নয়তো পরে নিব কারা। ঘরে বসাই বসাই খাওয়ান লাগবো, তাই হের কথা হুই না তর বাপে তর মায়ের পছন্দ অনুযায়ী বিয়া দিছে। এর মাঝেই আবার হাসিনায় তার পোলার লাইগা প্রস্তাব নিয়া আইছে, তাই যারে পাইছে হের গলায় ঝুলাই দিছে। আমিনা নিজ গরজে বললেন, তাই আমি খুশি হইছি, বউয়ের ইচ্ছাডা পূরণ হইছে। নাত জামাইরে মনে হয় সাধারণ চাকরি, কিন্তু শুনছি পোলাডা ভালো, তাইলেই হইছে। তরা ভালো থাকলেই আমার সুখ। শ্রুতি হাসল। দাদি তাকিয়ে রইল। শ্রুতির হাসিতে কিছু একটা প্রকাশ পেল। কি সেটা? রাগ নাকি তাচ্ছিল্যতা? সাধারণ কোনো মানুষ দেখলে বলবে রাগ, কিন্তু দাদির কেন যেন মনে হলো শ্রুতি কাঁদতে চাইছে তবে পারছে না। আমিন শিকদারের মাথা লজ্জায় কাটা যাচ্ছে। তার সামনেই দাঁড়িয়ে আছে দুই মেয়েসহ মেয়ে জামাই। দুই মেয়ে জামাইয়ের হাতেই ছেঁড়া পাঞ্জাবি। বাবা, এটা কি করেছ তুমি? শেষ পর্যন্ত মেয়ে জামাইদের জন্য ছেঁড়া পাঞ্জাবি এনেছ? ছিহহ, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ওই বাড়ি গিয়ে কি বলবো আমি? আমিন শিকদার তার মেয়েদের ছেঁড়া পাঞ্জাবি দিয়ে পাঠিয়েছে। এতে আমার সম্মান কোথায় যাবে ভাবতে পারছো তুমি? দুঃখের সাথে বাবার প্রতি রাগ মিশিয়ে কথাগুলো বলল শ্রুতি। আমিন সাহেব নিশ্চল, কাণ্ড জ্ঞানহীন। সে নিজে গিয়ে দুই জামাইয়ের জন্যে ভালো নামকরা পাঞ্জাবির দোকান থেকে দুটো পাঞ্জাবি কিনে এনেছেন। মাহাবের জন্যে অত দামি জিনিস কিনতে না চাইলেও কিনেছেন। ভেবেছেন দামি পাঞ্জাবি দিয়ে কিছুটা অপমান করবেন, অথচ একই। সে নিজেই তো অপমানিত হচ্ছে। পাঞ্জাবি দুটোতে মাঝ বরাবর দুটো বড় বড় ফোঁটা করে ছেঁড়া। বুঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে আঁকাবাঁকা বিশ্রীভাবে ছিঁড়েছে। আর সেটা যে তার গুণধর মেয়ে করেছে তাতেও বিন্দুমাত্র সন্দেহ নেই তার। শাহিনা এগিয়ে এলো, রাগ তুঙ্গে তুলে বলল, শ্রুতি,
এইসব কোনো ধরনের কথা? তোমার বাবা কেন ইচ্ছে করে ছেঁড়া পাঞ্জাবি আনবেন? হয়তো উনার টাকা নেই ভালো পাঞ্জাবি কেনার, তাই সরল তবে ব্যঙ্গাত্মক ভাবে উত্তর দিল শ্রুতি। উল্টো পাল্টা কথা বলবে না শ্রুতি। যা সত্যি তা তো আমি বলবি মা। মাহাথির স্বাভাবিক দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। নাটকটা সুন্দরী হচ্ছে, নাটক দেখতে তার ভালো লাগে, আর সেটা যদি হয় বাস্তব তাহলে তো কথাই নেই। আমিন সাহেব এগিয়ে এলেন, নতজানু হয়ে বললেন, বিশ্বাস করো আমি তোমাদের জন্য ভালো মানের পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু কিভাবে কি যে হলো। পার্থিব সান্ত্বনামূলক কথা বলল আমিন শিকদারকে। শ্রুতির পছন্দ হলো না, তবে দুই মেয়ে জামাইয়ের সামনে যে অপদস্থ হলো এতেই সে বেজায় খুশি। বিভা সব বুঝতে পারছে, অথচ কিছু বলছে না। মাঝে মধ্যে মনে হয় শ্রুতি যা করে তা ভুল, আবার মাঝে মধ্যে মনে হয় ও যা করে তা 100% ঠিক। এমনটাই হওয়া উচিত। তবে এখন কি মনে হচ্ছে তা বিভা বুঝতে পারল না। আমিন সাহেব আবার কেনাকাটার জন্য বাহিরে বেরুতে নিলে পার্থিব আটকাল। শ্রুতি খুশি মনে চলে গেল হামিমের সাথে শেষবারের মতো দেখা করতে। আপনি পাঞ্জাবি দুটো কেন ছিঁড়েছেন শ্রুতি? হঠাৎ এমন কথায় ভারী চমকাল শ্রুতি। কিছু সময়ের জন্য বোধ জ্ঞানহীন হল সে, তারই প্রমাণ দিতে আমতা আমতা করে বলল, কি যা তা বলছেন? আমি কেন ছিঁড়ব? পার্থিব হাসল। শীতল ভরাট কণ্ঠে বলল, শ্রুতি, আমি ঠান্ডা মস্তিষ্কের শান্তিপ্রিয় মানুষ, এর মানে কি এই দাঁড়ায় যে আমি বোকা? এরকম প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় শ্রুতি ভেবে পেল না। নিজেকে সামনের মানুষটার কাছে ভীষণ ছোট ও বোকা মনে হতে লাগল। তবুও নিজের কণ্ঠের ঠাট বজায় রেখে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। কেন ছিঁড়লেন? আপনি আমিন শিকদারের কোনো জিনিস নেবেন না? আমি তো তার মেয়ে নিয়েছি। শ্রুতি তাকালো পার্থিবের দিকে, বিড়বিড় করল, যেভাবে এসেছি সেভাবেই ফেরতও চলে যাব। কি বললেন? খেয়াল করিনি। কিছু না। আসলে আমি চাই না আপনি ওই বাড়ির কোনো জিনিস নিন। তা না হয় মানা গেল, কিন্তু তাহলে মাহাব ভাইয়ার জিনিস কেন ছিঁড়লেন? শ্রুতির রাগ হল, বড্ড কথা বলে লোকটা। বিরক্তমাখা কণ্ঠে বলল, বড্ড বেশি কথা বলেন। আমাকে কি মারার প্ল্যান করছেন? কালো বউ বলে পছন্দ হচ্ছে না? গাড়ির নিচে ফেলে বুঝি মারতে চান? সে কারণেই বুঝি বকর বকর করে গাড়ি চালাচ্ছেন? পার্থিবের খারাপ লাগল। খারাপ লাগলো বলতে রাগ হলো, মেয়েটা সবসময় এমন কথা বলে, কিন্তু কেন বলে? সে কি বলেছে তার বউ কালো কিংবা শ্যামলা বলে তার সমস্যা? বলেনি তো, তাহলে? মেয়েটার এমন কথা শুনলে তার নিজেকে ছোট লাগে, মনে হয় সে তার স্ত্রীকে ভালোবাসতে পারছে না। তবুও বলে, কই, তার কাছে তো শ্রুতিকে ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগে। পার্থিব ঠিক করল যে আর একবার কোনোদিন যদি শ্রুতি এমন কথা বলে তাহলে দুই গালে কষে 3টা করে থাপ্পড় লাগাবে। তাহলে যদি তার বউকে ছাগল থেকে মানুষ বানানো যায়। শ্বশুরবাড়ি থেকে ফিরেই অফিস যাওয়ার ভূত চেপেছে বিভার গুণধর স্বামীর, তাই তো বিভা তোড়জোড় করে রান্না করছে। তার শ্বশুর শাশুড়ি চলে গেছেন যেদিন সে নিজের বাড়িতে গেল। বাড়িতে নাকি কি কাজ আছে, তাই বলে এত তাড়াহুড়ো। মানুষ দুটোর সাথে পরিচিত হওয়াই হলো না। দুটো পরোটা, ডিম বাজি আর আলু ভাজি নিয়ে বিভা চলল স্বামীর ঘরের দিকে। মাহাথির শার্টের হাতা ঠিক করছে। লোকটাকে দেখতে বিভার ভালো লাগে, ইচ্ছে করে জড়িয়ে ধরে বসে থাকতে। নিজের দুঃখ প্রকাশ করতে, বলতে, জানেন আমার প্রিয়জনের তালিকা সীমিত। আপনি হবেন আমার প্রিয়জন। এমন লাগামহীন চিন্তায় বিভা নিজেকেই অসভ্য বলে গালি দিল। বিভা ডাকল, মাহাথির। প্রশ্নের কোনো প্রকার উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে উল্টো আদেশ করে বসল মাহাথির। খানিকটা চড়া গলায় বলল, তুমি আর আমাকে মাহাথির বলে ডাকবে না। বিভা কিছু বলল না, প্লেটটা টেবিলে রেখে বলল, জলদি জলদি খেয়ে নিন মাহাথির, লেট হয়ে যাচ্ছে তো।
মাহাথিরের মনে হল বিভা তার আদেশ অমান্য তো করলই, সাথে ঠ্যাটার মতো আবারও সেই কাজ করে মাহাথিরকে ছোট করল। মাহাথিরের সহজেই যে কারোর উপর রেগে যেতে পারে, ঠিক যেমন এখন হলো। মেয়েটার উপর প্রচণ্ড রাগ, তার মাথায় এক্কেবারে লাফ মেরে উঠে গেল। বেয়াদব একটা মেয়ে। নেহাতই অফিসে লেট হচ্ছে বলে, নয়তো এই মেয়েকে সোজা করতে 2 সেকেন্ডও লাগত না। মাহাথির নিজের রাগকে প্রকাশ করতে এবং প্রাধান্য দিতে বিভার বানানো খাবার না খেয়েই চলে গেল। বিভা খাবারগুলোর দিকে চুপচাপ তাকিয়ে রইল। রাত 8টা। মাহাথির এখনো ফিরেনি। বিভা বসে আছে মাহাথিরের অপেক্ষায়। আজকে সে ঠিক করেছে মাহাথিরের সাথে কথা বলবে, তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করবে। কালো হওয়ার জন্য অপছন্দ করে এটা বিভার মন মানে না। বিভার কেন যেন মনে হয় মাহাথিরের মনে অনেক দুঃখ। সেই দুঃখ জানার চেষ্টা করবে, মাহাথিরের প্রতি কিসের এত টান তার। মাহাথির কি আহামরি সুন্দর? না তো, তবে হ্যাঁ, মুখের গড়নটা বেশ। আসলে বেশ বলা যায় না। মাহাথিরের মুখের গড়ন সুন্দর নাকি শুধুমাত্র তার কাছেই সুন্দর লাগে তা বিভা জানে না। মাহাথিরকে যতবারই বিভা দেখে মনে মনে বলে, মাশা আল্লাহ। বিভা কি মাহাথিরের সৌন্দর্য দেখে মুগ্ধ? না তো। বিভা তো মাহাথিরের মায়ে পড়ে গেছে। মাহাথির অবশ্য মায়ে পড়ার মতো কিছু করেনি। তবুও বিভার মায়া লাগে, ভীষণ মায়া লাগে। লোকটা তো রাগী, সেই রাগের মাঝেও বিভা মায়া খুঁজে পায়। তার বলতে ইচ্ছে করে, আহারে, লোকটা কত রাগী। কলিং বেলের আওয়াজে দরজা খুলল। বিভা ঘরে ঢুকল। মাহাথির মুখে ক্লান্তির রেশ, সামনের কাঠের সোফায় বসে পড়ল। বিভা জলদি করে ফ্রিজ থেকে শরবত বের করে দিল। মাহাথির উঠে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিল। এরপর সোফায় বসে ধীরে ধীরে চুমুক দিল। বিভার অপমানিত বোধ হওয়ার কথা হল না, বরঞ্চ উল্টে মায়া হল। মনে হল লোকটা অযথাই রাগ করে, একটু রাগ না করলে কি হয়। শরবতটা খেলে তো তারই ভালো লাগত, খেলো না, খারাপ লোক। বিভা সামনের সোফায় বসে ঢকঢক করে পুরো শরবতটা খেয়ে নিল। এমন একটা কাণ্ড করে বিভা নিজেই কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ল। মাহাথির ভ্রু কুঁচকে চেয়ে রইল। এতদিন জানত মেয়েটা হাবাগোবা, আজ জানল মেয়েটা গরুগাধা। বাসায় ফিরেও শান্তি নেই। হাত মুখ ধুয়ে গামছায় মুখ মুছছে মাহাথির। সামনে তাকিয়ে দেখল একটা বাটিতে মোগলাই রাখা আছে, পাশেই পানির গ্লাস। কে বানিয়েছে? ওই মেয়েটা। ভাবল খাবে না, কিন্তু এরপরই তার মনে পড়ল তার ভীষণ ক্ষুধা লেগেছে। যদিও দুপুরে ক্যান্টিন থেকে পেটপুরে খেয়েছে। মাহাথির বসে বসে খেতে লাগল। মাহাথির, আপনি চা খাবেন নাকি কফি খাবেন? মাহাথির তাকাল। বিভা দাঁড়িয়ে। আজ পরেছে খয়েরি রঙের একটা কামিজ, চুলগুলো বেসামাল ভাবে খোলা, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, বিভা কি আজ চুলে শ্যাম্পু করেছে? এজন্যই কি এত সুন্দর লাগছে তার চুল এবং তাকে? এতক্ষণের ভাবনাকে নিমিষেই পাল্টে ফেলল মাহাথির। ভরাট কণ্ঠে বলল, তোমার জন্য আমার নাম মাহাব। বিভার মুখটা ছোট হল, বোঝা গেল মন খারাপ হয়েছে। মাহাথিরের মাঝে ভাবান্তর হল না, নিজের মতো করে বলল, মাহাথির, শুধুমাত্র আমার কাছের মানুষদের জন্যে, আর কাছের মানুষের তালিকায় তুমি পড়ো না। সুতরাং মাহাব বললে খুশি হতাম, কিছু না বললে আরও বেশি খুশি হতাম। বলেই গটগট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। কোথায় গেল? ছাদে। শ্রুতি বসে আছে খাটের মাঝখানে, হাঁটুর ওপর মুখ রেখে ভাবছে সে। আজ দুপুরবেলা সে খেতে চাচ্ছিল না, ইচ্ছে করছিল না, রুমে এসে ঘুমিয়েছিল। প্রভা প্রত্যাশা এসে অনেকবার ডেকে গেছে, সে উঠেনি। এরপর এলো তানহা, এসে আদুরে হাত মাথায় বুলিয়ে ডাকল শ্রুতিকে। মন খারাপের কথা জিজ্ঞেস করল। শ্রুতি অবাক হল, মহিলাটা এমন কেন? এত মমতাময়ী কেন তিনি? শ্রুতি আশ্চর্য হয়ে নিজের প্রতি নিজের শাশুড়ির ভালোবাসা দেখল। তানহা শ্রুতিকে খাইয়ে দিয়ে তবেই গেলেন রুম থেকে।
শ্রুতি লক্ষ্য করল মহিলাটি শুধুমাত্র মমতাময়ী নয়, তিনি ভীষণ সরল, দয়ালু, উদার মনের। শ্রুতি নিজের মায়ের সাথে মিল খুঁজল, পেল না। তার মা দুষ্টু প্রকৃতির ছিল, কথা তুলনামূলক বেশি বলত, চিৎকার চেঁচামেচিও করত। তবে হ্যাঁ, একটা বিষয়ে মিল আছে, দুজনই মমতাময়ী, স্নেহময়ী। শ্রুতির হঠাৎ আজব একটা ইচ্ছে হলো রাস্তায় গিয়ে জনে জনে মানুষ ডেকে বলতে, শুনুন, আমার দুইটা মা আছে, আমার দুইটা মাই মমতাময়ী, তাদের চোখ ভরা শুধু ভালোবাসা আর ভালোবাসা। পার্থিব রুমে ঢুকেই দেখল তার রাগী রানী এক দৃষ্টিতে ফ্লোরে তাকিয়ে আছে। পার্থিব হাসল, তার বউটা বড্ড বেসামাল। শ্রুতিকে আজব লাগছে, কারণটা বোঝা যাচ্ছে না। হঠাৎ পার্থিব লক্ষ্য করল শ্রুতি চুলে তেল লাগিয়েছে, তেল লাগিয়ে দুই বেনি পাকিয়ে বসে আছে খাটে। মেয়েটাকে বাচ্চা লাগছে, তার চেয়েও বেশি লাগছে নিষ্পাপ। আচ্ছা, কি নিয়ে চিন্তিত এত সে? সেকেন্ডের ব্যবধানেই পার্থিব তার বউয়ের আরেকটা নাম রাখল, চিন্তার রানী। আমার সাম্রাজ্য নিয়ে বুঝি চিন্তা করছেন? মানে? সে কি? আপনি না আমার রানী, তাই তো আপনার চিন্তার কারণ জিজ্ঞেস করছি। নিশ্চিত আমার সাম্রাজ্য নিয়েই চিন্তা করছেন। করুন করুন, চিন্তা করুন, রানীদের চিন্তা করতে হয়, নয়তো সাম্রাজ্য লাটে উঠবে। তবে হ্যাঁ, বেশি চিন্তাও আবার করবেন না, কারণ আপনার রাজা আপনার পাশেই আছে। বলেই মুচকি হাসল পার্থিব। শ্রুতি পার্থিবের দিকেই তাকিয়ে রইল, লোকটা এমন পাগল কেন? আবোল তাবোল কি বলল, কি ছাতার মাথা? শ্রুতির বিরক্তি আকাশসম। সামনের মানুষটিকে এই মুহূর্তে কোনো কড়া কথা শোনাবার ইচ্ছে নেই, তাই চুপ থাকাই শ্রেয়। পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে, মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, ভীষণ। শ্রুতি, শুনুন, আপনাকে না আমার বউ বউ লাগে, আপনাকে দেখলেই মনে হয় যেন আপনার মুখে লেখা পার্থিবের বউ। আপনার দিকে চেয়ে আলাদা শান্তি পাই আমি। শ্রুতি বিরক্তিতে শব্দ করল, ভ্রু কুঁচকে বলল, আপনি একটা পাগল, তা কি জানেন? আরে বাবা, আমাকে বউ বউ লাগবে কেন? আমি তো আপনার বউ, তাই না? কথাটায় কি ছিল জানা নেই, অথচ পার্থিবের সারা শরীরে যেন শিরশিরে অনুভূতি হল। তার ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগল। আচ্ছন্ন কণ্ঠে সে বলল, হ্যাঁ, আমার বউ, আপনি আমারই বউ। শ্রুতি তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। সকাল বেলাতেও খেলেন না, এখনো কি খাবেন না? মাহাথির জানে পেছনে বিভা দাঁড়িয়ে, ঘুরে দাঁড়ানোর ইচ্ছে হল না। তার দিকে পিঠ ঠেকিয়েই দাঁড়িয়ে রইল মাহাথির। সকাল বেলা সে খায়নি, কথাটা ভুল, সে তো খেয়েছে, অফিস যাওয়ার পথেই খেয়ে নিয়েছে। কি হলো? তুমি আমাকে এত বিরক্ত করো কেন বলো তো? বাসায় থাকলেও মাহাথির মাহাথির বলে বলে কানের পোকা খাও। এখন একটু ছাদে এলাম, এখানেও দেখছি রেহাই নেই, কোথায় যাব আমি? বুঝতে পারো না যে তোমার উপস্থিতি আমি পছন্দ করি না? আর কত এভয়েড করলে বুঝবে? আপনার কি গার্লফ্রেন্ড আছে? মাহাথির ঘুরে দাঁড়ালো। তার কথার পিঠে এমন প্রশ্ন আশা করেনি সে। তা দিয়ে তোমার কাজ? আমার কোনো কাজ নেই, শুধুমাত্র আপনার আমাকে অপছন্দ করার কারণ জানতে চাইছি। বিভাকে যদিও বলা হয়েছে সে কালো, তাই মাহাথির তাকে পছন্দ করে না, তবুও সে শুনতে চাইছে। যদি এই কয়েকদিনে মতো পাল্টে, তাই। বিভার গলায় অধিকার প্রকাশ পেল, যা মাহাথিরের পছন্দ হলো না, একদমই না। মাহাথিরের ইচ্ছে হলো কড়া কিছু কথা বিভাকে শুনিয়ে দিতে। মেয়েটা বারবার একই প্রশ্ন করে, এর আগেও করেছে। সে সত্য উত্তর দিয়েছে, আজ আবারও করছে, আজকেও সে সত্য উত্তরই দিবে। সে আবার বিভার দিকে পিঠ তাক করে সামনে ঘুরল। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কালো মানুষদের ঘৃণা করি, কতবার বলবো?
আজ প্রথম এবং শেষবার বলছি, কালো মানুষ আমি সহ্য করতে পারি না। শেষবার বললাম, আর কখনো বলবো না। বিভা স্তব্ধ হয়ে মাহাথিরের কথা শুনল। মাহাথির বিভার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি অনেক কারণেই অপছন্দ করি, এর মধ্যে অন্যতম কারণ হলো তুমি কালো। রাত হয়েছে অনেক। চলো খাবে চলো, সকালে খেয়েছিলে নাকি নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে কিংবা আমার প্রতি ভালোবাসার প্রমাণ দিতে না খেয়েছিলে? মাহাথিরের চোখে নিবন্ধ চোখজোড়া নিচে নেমে গেল। মাহাথির কিছুক্ষণ তাকিয়ে রইল বিভার নোটমুখের দিকে। বিভাকে কথাগুলো বলে তার শান্তি লাগছে, মনের ভিতর কথা জমিয়ে রাখতে নেই, তা জমে জমে বিষের পাহাড়ে পরিণত হয়। এই যে সামনের মেয়েটার নতজানু মুখ তাকে বড্ড প্রশান্তি দিচ্ছে, পৈশাচিক প্রশান্তি। মেয়েটা তার পিছে পিছে ঘুরে অথচ সে পাত্তাই দেয় না, এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে। বিভা জড় বস্তুর মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে, অবাক লাগছে নিজের কাজে। সে তো কারোর সাথে তেমন কথা বলে না, তাহলে মাহাথিরের প্রতি এতটা ব্যাকুল কি করে হয়ে গেল? সে কি তবে ভালোবেসে ফেলল? কল্পনায় কিছুক্ষণ আগে গিয়ে বারবার মাহাথিরের বলা কথাগুলো কল্পনা করল বিভা। অপমানিত বোধ হচ্ছে, নিজেকে ছোট লাগছে নিজের কাছে। সে কালো, এটা কি তার দোষ? ছোটবেলায় শ্রুতি ভীষণ মন খারাপ করত তার কালো হওয়া নিয়ে, এমনকি এখনো করে। নিজেকে ছোট করে সে কালো বলে, নিজেকে নিচু চোখে দেখে। অথচ বিভা, সে কখনো নিজের গায়ের রং নিয়ে অসন্তুষ্ট ছিল না, বরং সর্বদা সে শুকরিয়া আদায় করত নিজের গড়ন নিয়ে। আজ প্রথমবার তার খারাপ লাগছে। মনে হচ্ছে সে ফর্সা হলেও পারত। বিভা হাসল। কি বাচ্চাদের মতো চিন্তা করছে সে। উনি না হয় উনার অপছন্দের একটি দিক বলেছে, তাই বলে মন খারাপ করতে হবে? যা সত্যি তা বলবে না? অবশ্যই বলবে, সে কালো তাই তাকে কালো বলেছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? লোকটা বড্ড খাপছাড়া। কখন রেগে থাকে কখন খুশি থাকে বোঝাই যায় না। কিছুক্ষণ রেগে রেগে কথা বলল, আবার কি সুন্দর যাওয়ার আগে তাকে খেতে যেতে বলল। বিভা তো ভেবেছিল সকালের মতো রাতেও রাগ করে খাবে না। একই চোখ থেকে কি গড়িয়ে পড়ছে অশ্রু। সোফায় বসে আছে প্রভা। প্রত্যাশা, উদ্দেশ্য নেটফ্লিক্সে মুভি দেখা, সেই সাথে মুড়ি খাওয়া। সামনের সোফাতেই আছেন তানহা। সামনের দুটো মেলামাইনের প্লেটে মাংস বেড়ে দিচ্ছেন। মেয়ে দুটো হয়েছে অকর্মা ঢেকি। একটা কাজ পর্যন্ত নিজে করে না, ক্লাস 10-এ পড়ে, এখন করবে না তো করবে কখন? মাংস দিয়ে মুড়ি খাবে তো নিজে বেড়ে খা। না, তা করবে না। যদি বলে নিজে বেড়ে খা, উল্টো বলবে থাক এখন খাবো না, দাড়ি পরে খাবো। সেই পরেটা আর আসে না। বাধ্য হয়ে সেই বেড়ে দিচ্ছেন। কলিং বেল বাজল। পার্থিব ঢুকছে সদর দরজা দিয়ে। তানহার কি যেন মনে হলো, হঠাৎ ছুটে গেলেন পার্থিবের কাছে। মাকে এইভাবে ছুটে আসতে দেখে মসৃণ হাসল পার্থিব। বাসায় ঢুকে মাকে দেখলে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইভাবে ছুটে আসলে যে কিছু বলবে মা? হ্যাঁ রে বাবা, বলবো তো, তার আগে আয় একটু বসো। না মা, আগে বলো তুমি, যেভাবে আসলে হয়তো জরুরি কিছু। আমি তাড়াতাড়ি এসেছি না রে। আচ্ছা বাবা শোন না, আমার না খুব চিন্তা হচ্ছে রে। নিজের কাজ সম্পর্কে নিজেই জ্ঞানহীন হয়ে পড়লেন তানহা। এইভাবে তার ছুটে আসা উচিত হয়নি। ছেলেটাকে বসিয়ে ধীরে সুস্থেও বলা যেত। বলো মা, কি বলবে? বাবা, শ্রুতির সাথে একটু কথা বলিস তো বাবা। মেয়েটার মনটা বেজার হয়ে আছে, হয়তো বাড়ির কথা মনে পড়ছে। তুই একটু ওর সাথে মেশার চেষ্টা কর, বুঝলি? নিজের বাড়িঘর ছেড়ে অপরিচিত জায়গায় কতই আর ভালো লাগবে বল। সকালবেলা মুখটা এইটুকুন হয়েছিল, আমার বড্ড মায়া হলো জানিস। তুই একটু দেখ না বাবা। পার্থিবের মনটা ভালোবাসায় ছেয়ে গেল নিজের মায়ের এমন সরলতায়। তার মা কি একটু বেশি সরল?
পার্থিব একটা কাজ করে বসল, তানহার কপালে চুমু দিয়ে বলল, চিন্তা করো না, দেখছি তোমার বৌমার কি হলো। পার্থিব মিষ্টি হেসে চলে গেল। পার্থিবের কাজে তানহা মোটেও অবাক হলেন না, এটা পার্থিবের স্বভাব, সে তার ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসে। এর আগেও এমন ঘটনা অহরহ ঘটেছে, এমনকি তার নিজের কাছেও তার ছেলের ভালোবাসাগুলো ভালো লাগে। প্রত্যাশা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, সে পার্থিব প্রভার চেয়ে আলাদা। একটু রাগী। রাগী বলতে ছোট ছোট কারণেই সে রেগে যায়, যেমন এখন। তার চোখে রাগের হালকা আভাস, তবুও তা মুখে প্রকাশ পাচ্ছে না। দাড়ি। তবে মনে মনে সে ইতিমধ্যে শখানেক গালি শ্রুতিকে দিয়ে দিয়েছে। প্রত্যাশার একটা স্বভাব আছে, সে কল্পনা করে তার ভিতরে একটা ডায়েরি আছে, সে যা বলে তা সেই ডায়েরিতে লেখা হয়ে যায়। মনে মনে সে বলল, আমার আম্মুকে যারা কষ্ট দেয় তাদের আমি কখনো ক্ষমা করি না, তোমাকেও করব না ভাবি। প্রত্যাশা কল্পনা করছে তার বলা কথাটা ধীরে ধীরে তার মনের ডায়েরির পাতায় লেখা হয়ে যাচ্ছে। ফেবুকিং করছে মাহাথির, আজকাল ভালো লাগে না কিছুই, সে তো একাই ভালো ছিল। কি দরকার ছিল আরেকটা মেয়ের জীবন নষ্ট করার? সে তার আম্মা আব্বাকে বলেওছিল বিয়ে করালেও সে সংসার করবে না। আম্মা আব্বা তার কথার কোনো গুরুত্বই দেয়নি। আব্বা বলেছিল, যা হবে পরে দেখা যাবে। হলো তো এখন, বিয়ে করালো, সংসার। সেটা কি করে করাবে? যা ইচ্ছে হোক তার কি, সে সেটাই করবে যেটা সে চায়। মাহাথির। মাহাথির তাকালো। মেয়েটা কফি হাতে দাঁড়িয়ে আছে। মাহাথির লক্ষ্য করল, মেয়েটা অন্যদের তুলনায় খুব সুন্দর করে মাহাথির উচ্চারণ করে। তার আব্বা আম্মা বন্ধু বান্ধবদের তুলনায় নামটায় খানিকটা মায়া মিশিয়ে উচ্চারণ করে। অন্য সবাই উচ্চারণ করে মাহাথির, অথচ সে মাহাথির নামটিকে খানিকটা সময় নিয়ে বড্ড যত্ন করে উচ্চারণ করে মাহথির। মাঝের আকারটা হালকা শোনা যায়। বিভা কফি দিতে আসায় রাগ করল না, কারণ সে নিজেই চেয়েছে। কফিতে চুমুক দিয়ে মাহাথির বলল, আমাকে মাহাথির বলে নিজেকে আমার আপনজনদের তালিকায় ফেলার চেষ্টা করো না, লাভ হবে না। বিভা হাসে লোকটার পাগলামি দেখে, নাম নিয়ে কি কাহিনীটাই না করছে বেচারা। আচ্ছা, সে যতবার নাম তার উচ্চারণ করবে ততবারই কি মাহাথির তাকে নানান কথা শোনাবে? কিন্তু কেন? শুধুমাত্র কালো হওয়ার কারণে? বিভা আয়নার সামনে গেল। আয়নাটা ছোট, শুধু তার মুখ দেখা যাচ্ছে। মাহাথির তার অন্য কোনো দোষ ধরলে সে তা জানপ্রাণ দিয়ে শুধরানোর চেষ্টা করত, কিন্তু গায়ের রং কি করে বদলাবে? বিভা ঠিক করল সে মাহাথিরকে অনুধাবন করাবে। কালো মানেই খারাপ মানুষ নয়। কালো মেয়েরাও পারফেক্ট বউ হতে পারে, অবশ্যই পারে। বিভা নিজের হাতের দিকে তাকালো, দাগ খুঁজতে চেষ্টা করল, পেল না। শ্যামলা হাতে দাগ পড়ে না, তবে হাতটা এখনো খানিকটা জ্বলছে। আজ সে তার হাত পাথর জাতীয় ছোট একটা টুকরো দিয়ে ইচ্ছেমতো ঘষেছে, যদি ফর্সা হয় সেই আশায়। সুন্দর হতে কে না চায়? বিছানার একপাশে কাত হয়ে শুয়ে আছে শ্রুতি, হাত দুটো সামনে থাকায় তার নজর হাতের দিকে। হাতে তার সুন্দর দুটো চুড়ি, ছোট ছোট গোল গোল বৃত্ত দিয়ে বানানো পুরো চুড়িটা। বউ বউ চুড়ি। অথচ শ্রুতির মনে হচ্ছে চুড়ি দুটো ফর্সা কারোর হাতে থাকলে যতটা মানাতো তার হাতে একদমই মানাচ্ছে না। তবে তার চুড়ি দুটোর কারণে তার নিজের হাত নিজের কাছেই বউ বউ লাগছে। আসলে চুড়ি দুটো তার ভীষণ পছন্দ হয়েছে। শ্রুতি জানে চুড়িটা পার্থিবী দিয়েছে। কয়েকদিন আগেই সে ঘুম থেকে উঠে সকাল বেলা মুখ মোছার সময় চুড়ি দুটো নিজের হাতে দেখেছে। পার্থিবকে কিছু বলেনি শ্রুতি, অযথাই তর্ক হবে। মানুষটার সাথে তর্কে পেরে ওঠা মুশকিল। শ্রুতি, শরীর খারাপ লাগছে বলার সাথে সাথে নিজের হাতটা এগিয়ে শ্রুতির কপালে ঠেকাল পার্থিব। গা হালকা গরম, তবে স্বাভাবিক তাপমাত্রা। তবুও জিজ্ঞেস করল, আপনার কি গায়ে জ্বর? শ্রুতি উঠে বসল।
নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমার গা সবসময় এমনই থাকে। জ্বর না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মাথার সাথে সাথে শরীরটাও সবসময় গরম হয়েই থাকে। হেঁটে হেঁটে হট স্কয়ার? না মানে গরম স্কয়ার। শ্রুতির ভ্রু কুঁচকে চেয়ে রইল। পার্থিব হেসে দিয়ে শ্রুতির সামনে বসল। সরল নির্লিপ্ততা কণ্ঠে আদর মিশিয়ে বলল, সকালবেলা মন খারাপ কেন ছিল আপনার? কোনো সমস্যা? সমস্যা থাকলে আমায় বলতে পারেন। পার্থিবের কথা বুঝেও যেন বুঝল না শ্রুতি। মন খারাপ তো তার প্রায় সবসময় থাকে। শ্রুতি না বুঝে বলল, মানে? মা বলল আপনার নাকি সকালবেলা মন খারাপ ছিল। আপনি নাকি মুখটা একদম ছোট্ট করে বসেছিলেন। আপনার মুখ দেখেই মা বুঝে ফেলেছে আপনার মন খারাপ। তাই তো আমি বাসায় ফেরার সাথে সাথেই আমাকে রুমে পাঠিয়ে দিল আপনার মন খারাপের কারণ শোনার জন্যে। এবার বলুন তো কী কারণে আমার বউয়ের মন খারাপ ছিল? শ্রুতি চুপচাপ পার্থিবের দিক থেকে চোখ ফেরাল। পার্থিবের কথাটা ভুল। সে সকালবেলা মন খারাপ করে ছিল না, রেগে ছিল। আমিন সাহেবের সাথে কথা বলার কারণে সেই সময় তার রাগ ছিল আকাশচুম্বী। ঠিক সেই সময়ই তানহা তার পাশে বসে কিছু জিজ্ঞেস করছিল, সামনেই ছিল প্রত্যাশা। সে তানহাকে উত্তর তো দেয়নি, উল্টো ধমকের স্বরে কিছু বলে উঠে এসেছিল। রুমে এসে নিজের কাজের জন্য নিজেই ভীষণ অনুতপ্ত ছিল শ্রুতি। কিন্তু এই বাড়ি থেকে চলে যেতে হলে এভাবেই সবাইকে নিজের প্রতি বিষিয়ে তুলতে হবে। কিন্তু মা, তার তো উল্টো পার্থিবের কাছে নালিশ করা উচিত ছিল। উল্টো সে আমার মন খারাপের কারণ জানতে চেয়েছে। দাঁড়ি, আপনাকে কিছু প্রশ্ন করলে আপনি অন্য জগতে চলে যান কেন শ্রুতি? উত্তর কি অন্য জগতে আছে? শ্রুতি মাথানিচু করে বসে আছে। পার্থিব বললেন না তো মন খারাপের কারণ। ভাইয়ের জন্য মন খারাপ ছিল আমার। কণ্ঠ কাঁপা শোনাল শ্রুতির। ভাইয়ের জন্য মন খারাপ নয়, তার এখন মন খারাপ তার এই মায়ের জন্য। এই মা হয়তো তাকে সত্যিই ভালোবাসে। এই যে তার মাথায় তেল দেওয়া, এটা তো তার এই মায়েরই কাজ। শুধু তাই নয়, যত্ন করে তেল দিয়ে বেনিও পাকিয়ে দিয়েছে। এইসব তো আর নাটক নয়, ভালোবাসা। কিন্তু শ্রুতি তো এই ভালোবাসার যোগ্য নয়, বড্ড অযোগ্য পাত্রী। পার্থিব হেসে দিয়ে, শ্রুতি, আপনি পারফেক্ট একজন মানুষ, পারফেক্ট একজন মেয়ে, পারফেক্ট একজন বোন, পারফেক্ট একজন বাড়ির বউ। এইবার বলুন তো আপনি আমার জন্য পারফেক্ট বউ কবে হবেন? কোনোদিনও না, মাথা নিচু করে বলে ফেলল শ্রুতি। কথাটা সে মনে মনে বলতে চেয়েছিল, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল। হবেন, হবেন, আমার আদর্শ বউ হবেন। সেদিন অবশ্যই আসবে। আপনার মুখের আমার জন্য চিন্তা থাকবে, ভালোবাসা থাকবে। জানেন শ্রুতি, আমি স্বপ্ন দেখি আপনি একদিন আমাকে খুব 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 বেশি ভালোবাসবেন। ভালোবাসবেন না? পার্থিবের আকুতিভরা কণ্ঠে শ্রুতির বুকটা ধক করে উঠল। মানুষটা কেমন করে যেন কথা বলে, তার কথার মাঝে হারিয়ে যায় শ্রুতি। আচ্ছা, এই পরিবারের মানুষগুলো কি সত্যিই আলাদা? পার্থিব, সে কি আলাদা? নাকি কোনো একদিন পার্থিবও বদলে যাবে অন্যদের মতো? অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শ্রুতি। মানুষটার সামনে কেন যেন শ্রুতির নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। শ্রুতি তো এমন নয়। সে তো ছিল আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই। দাঁড়ি, ধীরে ধীরে কেমন করে যেন বদলে গেল সব। শ্রুতির কেন জানি পার্থিবের সামনে নিজেকে অসহায় লাগে। পার্থিবকে নিজের মনের সব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু শ্রুতি নিজের কঠোর খোলস থেকে বেরিয়ে আসতে পারে না। আসলে বেরিয়ে আসে না, কারণ সে জানে পৃথিবীতে সবাই এক, স্বার্থপর, লোভী, অকৃতজ্ঞ। আচ্ছা, পৃথিবীতে একটাও খারাপ মানুষ না থাকলে পৃথিবীটা কেমন হতো?
পেরিয়ে গেছে 7 দিন। কেমন যেন চোখের পলকে পেরিয়ে গেল। শ্রুতি বসে আছে। চোখের চাঞ্চল্যতা দেখেই বোঝা যাচ্ছে কারো অপেক্ষায় আছে সে। আজ সকালে সে বসে ছিল ছাদে। রোদের মধ্যে তখনই পার্থিবের আগমন। এসেই বলা শুরু করল, শ্রুতি, আপনার মনটা কি সবসময় খারাপই থাকে? একটা সময়ও আমি আপনাকে হাসতে দেখি না, কিন্তু কেন? মাঝে মধ্যে তো একটু হাসতেও পারেন, তাই না? শ্রুতি তাকালো, কিছু বলল না। এমনিতেও পার্থিব শ্রুতির উত্তরের আশা করে না। পার্থিব শ্রুতির আরেকটা নাম দিয়ে দিল, বোবা বউ। ছোটবেলায় থাকতে রাতে তাকে প্রচুর বোবা ভূতে ধরত, শরীরে কেমন চেপে বসত। অসার অসার লাগত শরীর। তখন বিভিন্ন সূরা আয়াতুল কুরসি পড়ে ভূত ছাড়াতে হতো। ভাবলেই কেমন গা শিউরে ওঠে। যদিও পার্থিব ভূতে ভয় পায় না, তবে তার বোবা ভূত ব্যাপারটা হজম হয় না ঠিক। আর এখন সেই বোবায় তার বউকে ধরেছে। আচ্ছা, আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি তার বউ বোবা থেকে নিস্তার পাবে? কে জানে। যত্ত সব আজগুবি চিন্তাভাবনা। হঠাৎ করেই পার্থিব বলল, শ্রুতি, আপনি তো আমার জন্য কখনো অপেক্ষা করেন না, আজকে করবেন। দেখবেন আজকে আমি আপনাকে চমকে দিব। শ্রুতির কি হলো সে জানে না। পার্থিবকে দেখে মায়া হলো। ছেলেটা কেমন যেন। কই, শ্রুতি তো ভালো করে কথাও বলে না। অথচ সে কেমন করে একা একাই কথা বলে, শ্রুতির মন ভালো করতে চেষ্টা করে। মলিন হাসল শ্রুতি। বলল, আমি আপনার জন্যে অপেক্ষা করব। ছোট্ট একটা কথায় যে পার্থিব কি পরিমাণ খুশি হলো তা হয়তো কেউ জানবে না। পার্থিব আচমকা একটা কাজ করে বসল। শ্রুতি অবাক হয়ে পার্থিবের হাসিমুখের দিকে তাকিয়ে রইল। পার্থিব তার ঠোঁটের হাসি বজায় রেখেই দরজার কাছে যাচ্ছে। পার্থিবের পিঠের দিকে বসে থাকা সত্ত্বেও শ্রুতি ঘাড় বাঁকা করে পার্থিবের হাসিমুখ দেখার চেষ্টা করছে। পার্থিব চলে গেছে। শ্রুতি নিজের হাতের দিকে তাকাল। পার্থিবের ঠোঁটের ছোঁয়া যেন হাতে এখনো লেগে আছে। শ্রুতি অনুভব করতে পারছে। মনে হচ্ছে এই তো হাতের এইখানে ঠোঁটের ছাপ। শ্রুতির ঘোর কাটল। অন্যদিন রেগে থাকে, অথচ আজকে সকাল থেকেই তার মনটা খারাপ। দুপুরবেলা দাদিকে কল দিল। হামিম কথা বলেনি তার সাথে। সেখানে তো মন খারাপ হলোই, সাথে যখন সন্ধ্যা বেলা বিভাকে কল দিয়েও পেল না, তখন আরও মন খারাপ হল। অন্যদিন 8টা, 8:30টায় চলে আসে, আজকে 9:10 বাজে। এখনো এলো না। শ্রুতি আজকে পার্থিবের জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছে। অপেক্ষা যেহেতু করবেই, ভালোভাবেই না হয় করুক। কলিং বেল বাজল। শ্রুতি সুন্দরমতো উঠে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে শরবত নিয়ে এসে নিজের রুমের টেবিলে রাখল। এতক্ষণে কেউ না কেউ দরজা খুলেছেই। হালকা চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। শ্রুতি সেদিকে নিজের খেয়াল দিল না। এই বাড়িতে চিৎকার চেঁচামেচি নিত্যদিনই হয়। সারাদিন হই হুল্লোড় লেগে থাকে বইকি। শ্রুতি পার্থিবের গলা পেয়ে পিছনে ঘুরল। এতক্ষণে সে নিজের রুমেই ছিল। পার্থিবকে দেখে সে মলিন হাসল, শরবতের গ্লাস এগিয়ে দিল। পার্থিবের মাঝে হঠাৎ করেই উৎফুল্লতা দেখা দিল। সে শরবতের গ্লাস শ্রুতির হাত থেকে নিয়ে রাখতে রাখতে বলল, শ্রুতি, শরবত রাখুন। আমার সাথে আসুন। আপনি চমকে যাওয়া এখনো পাওনা আছেন। মনক্ষুণ্ণ হয়েও হল না শ্রুতির। শুধু ভাবল, শরবতটা খেয়ে যেতে পারত। যাই হোক, এই সামান্য ব্যাপারে মন খারাপ করার কিছু নেই। শ্রুতি আমলে নিল না। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুম থেকে বের হওয়া মাত্রই পার্থিব শ্রুতির পিছনে গিয়ে নিজের 2 হাতের মাধ্যমে চোখ বেঁধে দিল। ধীরে ধীরে এগুচ্ছে শ্রুতি। সবার কথা কানে আসছে, কিন্তু সে বুঝতে পারছে না। পার্থিব থেমে গেল শ্রুতিকে নিয়ে। অগত্যা শ্রুতিকেও থামতে হল।
মোলায়েম কণ্ঠে পার্থিব বলল। দেখুন তো এটাকে। শ্রুতি চোখ মেলল। চোখ মেলা মাত্রই যেন চমকে উঠে দুপা পিছিয়ে গেল। তার সামনের সোফাতেই হামিম বসে আছে। শ্রুতি একবার পার্থিব একবার হামিমের দিকে তাকাচ্ছে, ঠিক দেখছে তো? হ্যাঁ ঠিকই তো, তার সামনেই হুইল চেয়ারে হামিম বসা। না, বসা নয়। মাথাটা হেলে পড়ছে, এর মানে ঘুমানো বা অজ্ঞান। অজ্ঞান কেন হবে? শ্রুতি তাকিতুকি করছে চারিদিকে, কি হচ্ছে মাথায় ঢুকছে না, মাথাটা কেমন হঠাৎ ফাঁকা হয়ে গেল। ও এখানে কি করছে? কি আবার করবে? বোনের বাড়িতে এসেছে। শ্রুতি ভ্রু কুঁচকে তাকাল। সামনে তাকিয়ে দেখল তার শ্বশুর পরিবারের সবাই মোটামুটি উপস্থিত আছে। তাদের কোনো প্রশ্ন না দেখে শ্রুতির কপালের ভাঁজ দৃঢ় হল। বুঝল হয়তো তারা আগে থেকেই জানত পার্থিব এমন কিছু করবে। কিন্তু এসবের মানে কি? চাচি শাশুড়ি শ্রুতিকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নতুন বউ। কিন্তু তোমাদের বিয়ে পাকাপাকির সময় তো তোমার বাবা বলেছিলেন তোমরা দুই বোন, তাহলে? শ্রুতি চাচি শাশুড়ির কথা অর্ধেক বুঝেই অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে মেঝেতে তাকিতুকি করতে লাগল। পার্থিব বলল, চাচি আম্মু তুমি ভুল বুঝছ। আমার শ্বশুরবাবা কিন্তু বলেছিল যে তার ছেলে আছে কিন্তু অসুস্থ ছিল বলে সামনে আনেনি, ভুলে গেছ। রুমা বেগম ভ্রু কুঁচকালেন, পার্থিবের কথা অনুযায়ী মনে করতে চেষ্টা করল, পারল না। তবে কি সে কানে কম শোনা শুরু করেছে? কি ভয়াবহ ব্যাপার! শ্রুতি, ভাইকে ঘরে নিয়ে যাও। ও তোমাদের ফ্ল্যাটেই থাকুক, কেমন? তানহা জিজ্ঞেস করলেন। শ্রুতি হাসল, সব ছেলেরা মাত্রই বাড়ি ফিরল, তবে আসাদুজ্জামান এখনো ফেরেনি। সবাই ধীরে ধীরে নিজেদের ফ্ল্যাটের দিকে চলে গেল। পরে এসে দেখা করা যাবে। যাওয়ার আগে তানহা বলে গেলেন নিচে চলে যেতে, নাস্তা বানিয়েছেন, সবাই একসাথে যেন খায়। এইসবের মানে কি পার্থিব? আপনি এটা কি করেছেন আপনি জানেন? আমার ভাই এখানে কেন? পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে। কিছুক্ষণ আগেই হামিমকে পাশের রুমে শুইয়ে দিয়ে এসেছে। এরপর নিজে অফিসের কাপড় পাল্টে ফ্রেশ হয়ে শ্রুতির সামনে এসে বসেছে। সে জানে শ্রুতি যে তাণ্ডব নাচ শুরু করবে, তাই আগে থেকেই সবকিছুর পরিকল্পনা করা ছিল। আপনাকে কিছু জিজ্ঞেস করছি আমি, পার্থিব। আপনার মুখে আমার নামটা ভীষণ সুন্দর শোনায়। আপনি অনেক ক্ষোভ নিয়ে আমাকে ডাকেন, শুনতে ভালো লাগে। শ্রুতি তাকিয়ে রইল, রাগে উত্তেজনায় তার হাত পা কাঁপছে। যখন থেকে সে বুঝেছে যে যা ঘটছে সব বাস্তব, তখন থেকেই তার মাথা খারাপ। শ্রুতি শীতল স্বরে বলল, আমার ভাই এখানে কেন? বোনের বাসায় আসতে পারে না? আমাকে জানাননি কেন? সারপ্রাইজ ছিল বলেছিলাম না? গত এক সপ্তাহ ধরে আপনাকে মুড অফ দেখতে দেখতে আমি বিরক্ত। আর কত? আচমকা চিৎকার করে উঠল শ্রুতি, আমি মরে যাই না কেন, আপনার কি? পার্থিব দরজার দিকে তাকাল। সে আসল দরজা বন্ধ তো করেছেই, বেডরুমের দরজাও বন্ধ করে বসেছে। ফ্ল্যাটের বাইরে থেকে কি চিৎকার শোনা যাচ্ছে। পার্থিব উঠে দাঁড়াল। বলল, শান্তি শান্তি শান্তি। আসুন বসে কথা বলি। হাত ধরে খাটে বসালো। বলুন কি জানতে চান? হামিমকে ওই বাসা থেকে আসতে দিল। আর আপনার পরিবার কোনো প্রশ্ন করল না কেন? কি আশ্চর্য! গাধার মতো কথা বলছেন শ্রুতি। বোনের বাড়িতে ভাই আসতে পারে না। আর আপনার বাবা আমার কথা ফেলেন না আমি যা বুঝেছি। আর আপনার পরিবার? আপনার কি? এইটা আপনারও পরিবার হয়েছে গত 2 সপ্তাহ আগে। আর তাদের সব বলেই রেখেছিলাম। তারা সবাই ভীষণ খুশি। হামিমকে কতদিনের জন্য আনলেন? ফিরবে কবেও? শ্রুতির কথায় পার্থিব বিরক্ত হল। আপনি এমন ভাবে কথা বলছেন যেন হামিম আমার কেউ না।
ছোট ভাইয়ের মতো আমারও আমার বড় বোনের ভীষণ শখ ছিল। তাই বিভা আপাকে নিজের বড় বোন মনে করি। আমার কাছে সে অতি সম্মানের। ঠিক একইভাবে হামিম আমার কাছে অতি স্নেহের। আর আমার স্নেহ সম্পর্কে আপনি ধারণাও করতে পারছেন না। সত্যিই ধারণা করতে পারছি না। তবে আপনি যে দয়া করছেন তা বুঝতে পারছি। পার্থিব উঠে দাঁড়াল। আপনি বড্ড বাজে কথা বলেন। বাজে কথা থেকে দূরে থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর যদি দূরে না থাকেন তাহলে শাসন করা শুরু করতে হবে। নিচে আসুন, আম্মা যেতে বলেছে। শ্রুতি যেন পার্থিবের কথা শুনতেই পেল না। কণ্ঠে ক্ষোভ মিশিয়ে বলল, আপনি আমাকে শাসন করবেন? যদি ভালোবাসতে পারি তবে শাসনও করতে পারব, দোষ কোথায়? গৃহিণী শব্দটা নিয়ে মানুষের কত তুচ্ছ তাচ্ছিল্যতা। অথচ এই ঘরের গৃহিণী না থাকলেই যেন ঘরটা মৃত মনে হয়। যারা গৃহিণীদের সম্মান দেয় না তারা মূলত জানেই না গৃহিণী অর্থ কি। গৃহিণী শব্দের পিছনে খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে এর সত্য। গৃহিণী শব্দের অর্থ গৃহের রানী। হ্যাঁ, গৃহের রানী। এই যেমন মীর আলয় এর রানী তানহা বেগম এবং রুমা বেগম। বাড়ির দুই বউ, দুই অতি সাধারণ নারী। অথচ তাদের সাধারণত্বের মাঝেই অসাধারণত্ব যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসে। পার্থিব নিজের মা চাচিকে দেখছে আর মনে মনে ভাবছে কথাগুলো। ভাবতে ভাবতেই বাজার নিয়ে চাচি আম্মুর হাতে দিল। বলল, চাচি আম্মু, সব চেক করে নাও, দেখো ঠিক আছে কিনা, নয়তো আবার যেতে হবে। পার্থিবের চাচি রুমা বাজার হাতে নিল। মুখে হাসি এনে বলল, দেখতে হবে না। তুই তো আর নিয়াজ মীর কিংবা হিমেল মীর না যে বলবো একটা আনবি আরেকটা। তুই আমার ওয়াহাব মীর। আমার ওয়াহাব। আমি জানি আমি যা যা বলেছি সবই নিয়ে আসছিস। বলেই হাসল রুমা। পার্থিব মুচকি হেসে পেছনে তাকাতেই দেখল হিমেল মুখ কাচুমাচু করে দুই হাত দুই দিকে নিয়ে নিল। যার অর্থ, আমি আবার কি করলাম? পার্থিব এইবার শব্দ করে হেসে দিল। তার মা যেমন সহজ সরল শান্ত, তার চাচি ঠিক তার উল্টো। চিৎকার চেঁচামেচি করা তার প্রিয় কাজ। সবচেয়ে প্রিয় কাজ বোধহয় তার চাচু নিয়াজ মীর এবং তার ছেলে হিমেল মীরকে নিয়ে বদনাম করা। পার্থিব সোফার দিকে তাকিয়ে দেখল মুখটা কাচুমাচু করে শ্রুতি বসে আছে। নিঃশ্বাস ফেলল পার্থিব। আজকে বাসায় ছোটখাটো আরেক অনুষ্ঠান বলা যায়। কারণ আজকে বিভা মাহাথিরকে স্পেশালভাবে দাওয়াত করা হয়েছে। সাথে শ্রুতির বাড়ির সবাইও আমন্ত্রিত। বিভা আসবে জেনেও শ্রুতির মন খারাপ। নাকি এই মেয়ের মুখই এমন, পার্থিব ভেবে পায় না। আসাদ আজ বাড়িতেই আছেন। মেহমান আসবে বলে রয়ে গেছেন। বসে বসে চা খাচ্ছেন আর সামনের সোফায় বসা তার দুই পুত্রবধূদের দিকে তাকিয়ে আছেন। তার সামনেই শ্রুতি বসে আছে আর তার পাশেই হিয়া বকবক করছে। আসাদের মনে একটু সংশয় কাজ করছে। এই মীর আলয় তার বাবার অনেক শখের নিবাস। এই বাড়ির প্রতিটা ইট কণা প্রতিমুহূর্তেই ভালোবাসা, অভিমান, শাসনের সাক্ষী দেয়। তার বাবার শখ ছিল মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবার একত্রে রাখা, ভাগ না হওয়া। তার বাবা মারা গেছেন 12 কিংবা 13 বছর হয়ে আসছে। এখনো পরিবারে ভাঙন ধরেনি। এক আছে। আসাদ নিজেও তার পরিবারে প্রতিহিংসার আঁচ লাগতে দেননি। ঝগড়া রাগারাগি সবই হয়, আবার মিটেও যায়। পরিবারের বউগুলোও হয়েছে তেমন। প্রথমে তার বউ তানহা, তার ভাইয়ের বউ রুমা, এরপর এলো হিয়া আর এখন সর্বশেষে শ্রুতি। সবাই তো পরিবারের অংশ হয়ে উঠেছে। কিন্তু শ্রুতি, সে কি পেরেছে? শ্রুতি মেয়েটা এমন গম্ভীর, শান্ত কেন? নিজেকে কেমন গুটিয়ে রাখে? তার পুত্রবধূর কি এই পরিবারে অসুবিধা হচ্ছে? মেয়েটা কি পরিবারের সাথে মানিয়ে নিতে পারছে না? পার্থিবের সাথে আলাদা করে কথা বলতে হবে।
ভেবেই চায়ে আরেক চুমুক বসালেন আসাদ। এত মানুষের সামনে বসে ভীষণ অস্বস্তি বোধ করছে মাহাথির। তার মানুষ পছন্দ না, তাই সবসময় লোকসমাগম এড়িয়ে চলে। অথচ বিয়ের পর থেকেই তাকে এমন সমাগমের মধ্যে উপস্থিত করা হচ্ছে। বলা যায় উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। এদের আবার দাওয়াত দিতে হবে কেন? আজব। দিয়েছে ভালো কথা, তাকে ফোন দিত। একদম সাফ সাফ না করে দিত। ফোন দিয়েছে তার আম্মাকে। এখন তার আম্মা গ্রাম থেকেই তাকে কঠিনভাবে আদেশ দিয়ে দিল এখানে আসার জন্য। তাই পরে যখন তাকে ফোনে আমন্ত্রণ করা হলো তখন সে নিরুপায় হয়ে আসতে বাধ্য হল। মাহাথির তাকিয়ে দেখল বিভা, শ্রুতি, হামিম একসাথে বসে আছে। আরও বিরক্ত বোধ করল। মাহাথির এই মেয়েটাকে সহ্যই করতে পারে না। কিন্তু কেন? বিরক্ত হয়ে মাহাথির নিচের দিকে তাকিয়ে রইল। পার্থিব সবটাই লক্ষ্য করল মাহাথিরের বিরক্তি। বিরক্ত কি এখানে আসার জন্য নাকি অন্য কারণে তা ধরতে পারল না। পার্থিব ঘড়ির দিকে তাকাল। আজ শুক্রবারে জুম্মার পরপরই সবাই চলে এসেছিল। এরপর খাওয়া দাওয়া হল। এখন সবাই বসে কথাবার্তা বলছে। এরই মাঝে তানহা, রুমা একসাথে এগিয়ে এলো নাস্তার প্লেট নিয়ে। বিশেষভাবে মাহাথিরকে নাস্তা করতে বলল। মাহাথির ইতস্ততভাব পাশে রেখে বলল, আন্টি, আপনারাও বসুন, একসাথে নাস্তা করি। আঙ্কেল নিন। বলেই আসাদ এরপর নিয়াজের দিকে প্লেট বাড়িয়ে দিল মাহাথির। রুমা বসলেন। হাত ধরে তানহাকেও বসালেন। এরপর মাহাথিরের উদ্দেশ্যে বললেন, বাবা, ফলগুলো কোন দোকান থেকে এনেছ? আপেলগুলো এত মিষ্টি। আমি তো কেটেছি আর খেয়েছি। অনেক রস আছে ফলে। জানো তো, আমার ছেলে হিমেল, সে একদমই ফল কিনতে পারে না। একবার কি হলো শুনো। তরমুজ নিয়ে এলো ইয়া বড় দেখে একটা। আমি তো খুশি মনে কাটতে বসলাম। কেটে দেখি সাদা ফকফকা। মাহাথির কথা শুনে পাশের সোফায় বসে থাকা পুরুষের দিকে তাকাল। মায়ের কথা আর মাহাথিরের দৃষ্টিতে হিমেল কি বলবে ভেবে পেল না। ওদিকে প্রভা প্রত্যাশা হাসা শুরু করে দিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হিমেল বলল, এক কাহিনী আর কতজনকে শোনাবে বলো তো? এরপর তো তোমাকে একদম লাল টকটকা তরমুজ খাওয়ালাম, তাও সেই বদনামি করছো। রুমা ধমক দিলেন, তুমি চুপ থাকো। বাবা মাহাব, সত্যিই তোমার কেনার হাত বেশ ভালো। পাশ থেকে তানহা বললেন, হ্যাঁ, মিষ্টিগুলোও খুব সুন্দর দেখতে, খেতে দুইভাবেই দারুণ। এমন প্রশংসায় মাহাথির অবাক হল বইকি। তার অবাক হওয়ার কারণ সে ভেবেছিল তাকে লজ্জিত করা হবে তার আনা ফল মিষ্টি নিয়ে। মাহাথির জানত না এই পরিবারে এত মানুষ, সাথে এত বেশি সম্ভ্রান্ত মানুষের তুলনায় নিতান্তই অনেক স্বল্প ফল মিষ্ট এনেছে সে নিজের সামর্থ্য অনুযায়ী। বাসায় ঢুকে মানুষজন দেখে ভেবেছিল আবার বাইরে যাবে কিনা আরও কেনার জন্য। কিন্তু শেষমেশ যাওয়া হয়নি। মনে মনে ভয় লাগছিল যে কেউ হয়তো কথা শোনাবেই তাকে, আজ তাকে অপমানিত হয়ে ফিরতে হবে। তবে এমন না হওয়াতে কিছুটা অবাক হল। সাথে প্রশংসার কারণে ভালো লাগাও কাজ করল। তবে তা একদম সীমিত পরিমাণে। খুশির পরে দুঃখের মুহূর্ত এসেই যায়, হয় কম না হয় বেশি। সন্ধ্যা 7:45। আমিন শিকদার তার পরিবার নিয়ে আগেই বেরিয়ে পড়েছিলেন কিছু কাজ থাকায়। এখন পালা বিভা মাহাথিরের। যদিও ওরা আগেই বের হতো কিন্তু সবার জোরাজোরিতে পারেনি। অবশ্য সবাই এখনো বলছে আজকের রাতটা থেকে যেতে। কিন্তু মাহাথির বুঝিয়ে বলেছে যে থাকতে পারবে না। তার সাধারণ একটা চাকরি, এখানে থাকলে অফিসে যেতে পারবে না, এতে করে ঝামেলা হবে পড়ে। এরপর আর কেউ জোরাজোরি করেনি। বিভা শ্রুতিকে নিয়ে বারান্দায় এলো। বিভা শান্ত কণ্ঠে বলল, শ্রুতি, আসি। বলেই মিষ্টি হাসল। শ্রুতি অবাক হয়ে তাকিয়ে রইল।
তার আপা এত আদুরে কেন? তার আপার মুখে এত মায়া কেন? পৃথিবীর সব মায়া কি তার সামনে দাঁড়ানো মেয়েটার মুখেই আল্লাহ দিয়ে দিয়েছে? শ্রুতি নীরব কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুই ভালো আছিস তো আপা? ওই লোকটা ভালো। তোর সাথে খারাপ ব্যবহার করে। জানিস উনাকে আম্মু নাকি অনেক পছন্দ করতেন। উনার আম্মু আর আমাদের আম্মু ফ্রেন্ড ছিল। দাদি আম্মু বলেছে আমাকে। হ্যাঁ, উনি ভীষণ ভালো। তুই নিশ্চিন্তে থাক। নিজের আর হামিমের খেয়াল রাখিস। হামিম আপাতত কিছুদিন তোর কাছে থাকুক, এরপর ওকে আমার বাসায় নিয়ে রাখব। মিস্টার শিকদারের বাড়িতে আর থাকতে দিব না আমার ভাইকে। আচ্ছা আপা, তুই যেটা ভালো মনে করিস। আর আমি এমনিতেও চাই না ভাই এখানে থাকুক। কেন? কেউ কিছু বলেছে? না, সবাই তো ভালো মানুষের অভিনয় করে। আর পার্থিব, উনি তো আরেক অভিনেতা। আমার মনে হয় উনি আমাকে দয়া দেখাচ্ছে। কিন্তু আমার কারোর দয়া চাই না। শ্রুতি, তার মানে তুই সত্যি সত্যি বিয়েটাকে মানিসনি? না, মানিনি। ডিভোর্স দিব। এই পরিবার ছেড়ে চলে যাব। কোনো স্বামী লাগবে না আমার। এসব কি কথা? সবাই এক না বোন, বুঝার চেষ্টা কর। প্রথমে রাগী স্বরে বললেও পরে শান্ত হয়ে বুঝানোর চেষ্টা করল বিভা। সবাই একই আপা, তুমি বোঝার চেষ্টা করো। আর নিজের সরলতা কমাও। তুমি অতিরিক্ত শান্ত, যা আমার মোটেও পছন্দ না। তুমি ভালো বলেই সবাইকে ভালো ভাবো তুমি। তেমনি এদেরও ভাবছ। আমি এখন নতুন, তাই হয়তো ভালো মানুষই করছে সবাই। কিছুদিন যাক, ঠিকই সবার আসল রূপ বেরিয়ে আসবে। শ্রুতি রেগে গেলে উত্তেজিত হয়ে বিভাকে তুমি করে ডাকে। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। বিভা শ্রুতির কপালে আবারও চুমু দিল। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিল। শ্রুতি, এই পৃথিবীটা ভয়ঙ্কর অদ্ভুত। এই পৃথিবীতে এমন কিছু নেই যা নেই। সব আছে। এই পৃথিবীর বুকে যদি একদম নিষ্পাপ বাবা থাকে, তবে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট বাবাও আছে। এই পৃথিবীর বুকে যদি কোন পবিত্র স্বামী থেকে থাকে এই পৃথিবীর বুকে, তবে সবচেয়ে নোংরা স্বামীও আছে। এই পৃথিবীর কাজই মানুষকে অবাক করে দেওয়া। কেউ কেউ সবচেয়ে ভালো মানুষ দেখে অবাক হয়, কেউ বা খারাপ। ভালো খারাপ মিলিয়েই পৃথিবী। ভালো খারাপ মিলিয়ে একটা সামঞ্জস্যতা নিয়েই পৃথিবী চলে। যদি শুধু খারাপই থাকত, তবে তো পৃথিবী সেই কবেই ধ্বংস হয়ে যেত। এতক্ষণ মিশে যা বুঝলাম, এনারা ভীষণ ভালো মানুষ। তুই এনাদের কষ্ট দিস না বোন। সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা কাটা। আমাদের শৈশব কৈশোর নষ্ট ছিল, এর মানে এই না আমাদের পুরো জীবন নষ্ট হবে। জীবনকে সুযোগ দিতে হয়। আমি দিয়েছি, তুইও দিবি। দিতেই হবে। শ্রুতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিভা শ্রুতির হাত ধরে বাইরে নিয়ে এলো। শেষবারের মতো হামিমের সাথে দেখা করল। এরপর বিভা মাহাথির বিদায় নিয়ে চলে গেল। শ্রুতি তাকিয়ে দেখল পার্থিব হামিমকে মালটা খাওয়ানো চেষ্টা করছে, কিন্তু হামিম মুখে দিতে নারাজ। শ্রুতি ভ্রু কুঁচকে এগিয়ে গেল। বারান্দায় বসে জীবনের হিসাব কষছে মাহাথির। জীবন কত অদ্ভুত। এই তো কিছুদিন আগে সে এই বাড়িতে একা থাকত। অফিস থেকে ফিরে রান্না করে খেত, কিংবা কখনো বাহিরে খেয়ে আসত, কখনো বা না খেয়েই ঘুমিয়ে পড়ত। তার দেখাশোনার মতো কেউ ছিল না। তার আম্মা প্রতিনিয়ত ফোন তো করত, তবুও কাছে থেকে দেখাশোনা আর ফোনে খোঁজখবর নেওয়ার মধ্যে বিস্তর তফাৎ। আর এখন সারা ঘর জুড়ে বিভা নামক কুৎসিত মেয়েটা ঘোরাঘুরি করে। কত দ্রুত জীবন বদলে যায় ভেবেই অবাক লাগে। মাহাথির ফোন বের করল। ফোনে আম্মা আব্বার ছবির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এই দুজন মানুষকে সে অসম্ভব ভালোবাসে। অসম্ভব। মাঝে মধ্যেই আম্মার ওপর রাগ হয় যে বিয়েটা কেন করাল।
আবার মনে হয় করিয়েছে তো করিয়েছে। তার আম্মা খুশি, আম্মার খুশিতে সেও খুশি। আর এসব ভেবেই শয়তানি হাসল। যার অর্থ, মাঝখানে বিভা নামক মেয়ের জীবন কি হলো তাতে তার কিচ্ছু যায় আসে না। রাত 12:20। যথেষ্ট রাত, তবুও বিভার চোখে ঘুম নেই। অচেনা অজানা এক শূন্যতা গ্রাস করে নিয়েছে নিজের মনকে। পাশে তাকিয়ে দেখল মাহাথির কপালে বাম হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। মাহাথিরের নেওয়া গভীর নিঃশ্বাসই বুঝিয়ে দিচ্ছে কত গভীর তার ঘুম। বিভা উঠে বসল। কমলা রঙের ড্রিম লাইট ঝালানো। ড্রিম লাইট অফ করে রুমের লাইট জ্বালিয়ে নিল। হঠাৎ আলো জ্বলায় চোখ আপনা আপনিই কুঁচকে গেল বিভার। ধীরে পায়ে হেঁটে খাটের নিচে থেকে তার আনা ব্যাগ বের করে নিল। জামাকাপড় যদিও আলমারিতে রেখেছে কিছু, তবুও ব্যাগে কিছু জামাকাপড় আছে। ব্যাগ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি বের করে ব্যাগটি আগের জায়গায় রেখে দিল। ডায়েরির ওপর লেখা তাহিরার খুশি। ভীষণ পুরনো ডায়েরি। কোনায় সাল লিখা 19। সালটা বোঝা যাচ্ছে না। পুরনো হওয়ায় তাহিরা নামটা তাহিবা হয়ে গেছে। এর নিচের ফোটার অস্তিত্ব বিলীন। বিভা ডায়েরিটা প্রথম পাতা খুলল। ভীষণ পুরনো একটা ছবি। মায়ের হাসি মুখ। বুকের মধ্যে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হল। এই মানুষটা পৃথিবীতে নেই। আর আসবে না। এইভাবে হাসবে না। মাথায় হাত রাখবে না। কেমন না? এমন আজব কেন এই দুনিয়া? মহান আল্লাহ এত কঠিন নিয়ম না বানালেও পারত। পারত না। মায়ের স্কুল জীবন থেকে শুরু করে সব লেখা। কিছু পাতা উল্টানোর পরপরই মায়ের ইন্টারে পড়া জীবনে চলে গেল। যেখানে আমিন শিকদারের সাথে প্রথম পরিচিতি থেকে শুরু করে কত অনুভূতি লেখা। হঠাৎ করেই মনটা বিষিয়ে উঠল বিভার। মনে পড়ে গেল কিছু বিষাক্ত স্মৃতি। হামিম হওয়ার সময় মা মারা যান। হামিমের 8 বছর। 8 বছর আগের কিছু স্মৃতি ভেসে উঠল বিভার মানসপটে। ঠাস করে বন্ধ করে দিল ডায়েরিটা। এরপর ডায়েরিটা রেখে দিল টেবিলে কিছু বই খাতার নিচে। লাইট বন্ধ করে বিছানায় বসল বিভা। একবার মাহাথিরের দিকে তাকাল। এখন কপালে হাত নেই। সুন্দরভাবে মুখটা দেখা যাচ্ছে। শ্যামবর্ণের মানুষটার মুখ দেখে বিভা ওরাল, পৃথিবীতে ভালোবাসা না থাকলেও পারত। শ্রুতি বসে আছে হামিমের রুমে। এই বাড়ির হালচাল একটু অদ্ভুত, কিছুটা আজব। 11 তলার বিল্ডিং। প্রথম তলায় নিজস্ব গাড়ি রাখার বিশাল বড় জায়গা, দ্বিতীয় তলায় ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর। যেখানে সবাই সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা মিলিত হয় এবং একসাথে খাবার গ্রহণ করে। তৃতীয় তলায় বাবা মা, প্রভা, প্রত্যাশা থাকে। চতুর্থ তলায় চাচু চাচিয়াম্মু, হিমেল হিয়া থাকে। সবশেষে পঞ্চম তলায় পার্থিব শ্রুতির ঘর, যেখানে বর্তমানে তাদের ফ্ল্যাটে হামিমও থাকে। যদি প্রভা প্রত্যাশা না থাকত তবে হয়তো বাবা মার সাথে তারা তৃতীয় তলায় থাকত, যেমনটা হিমেল ভাইয়া, হিয়া ভাবি থাকে। আচ্ছা, এমন করার কারণ কি? এমন আজবভাবে কোনো পরিবার থাকে নাকি? প্রতি তলাতে একটা করে ফ্ল্যাট। যেখান সব আছে, রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং, ডাইনিং, 3টা বড় বড় বেড সাথে এক্সট্রা রুম, যেটাকে যে যেভাবে সাজাতে পারে। শৌখিন আসবাবে ভরপুর ঘর। আসলো দরজা দুটো করে। যে কোনো দরজা দিয়ে ঢুকেই পুরো ফ্ল্যাট ঘোরা যায়। সবচেয়ে আজব বিষয়, ষষ্ঠ থেকে দশম তলা ফাঁকা।
সেগুলো নাকি গেস্টরুম। 11 তলায় ছাদ। এমনটাই বিকাল বেলা বলছিল প্রভা। প্রভা প্রভা মেয়েটার সাথে পার্থিবের অনেক মিল। দুজনেই প্রাণখোলা ভাবে কথা বলে। শ্রুতি একবার ভাবল ধমক দিয়ে উঠিয়ে দিবে, কিন্তু দিল না। মেয়েটা কি সুন্দর আগ্রহ নিয়ে কথা বলছিল, সেখানে ধমক দিতে ইচ্ছে হল না। শ্রুতি উঠে দাঁড়াল। হামিমের রুমে লাইট জ্বালানোই থাকে। অন্ধকার ভয় পায়। দরজা খোলা রেখে যাওয়ার সময় চোখ পড়ল খাতায়, যেখানে সুন্দর একটি ছবি আঁকা। সোফার মধ্যে দুজন নারী বসে হাসছে। একজনের গায়ে কালো শাড়ি, আরেকজনের গায়ে সবুজ কামিজ। শ্রুতি ফট করে নিজের দিকে তাকাল। সবুজ ড্রেস আর কালো শাড়ি পরে দাওয়াত খেতে এসেছিল বিভা। সন্ধ্যার দিকে ওরা দুজন এভাবে বসেই কথা বলছিল। আর সেটা হামিম কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। শ্রুতি ভীষণ খুশি হল। হামিমের আঁকার হাত ভীষণ সুন্দর। শ্রুতি কল্পনা করল তার ভাই একদিন অনেক বড় আর্টিস্ট হবে, সবাই তার ভাইয়ের ড্রয়িং দেখবে। শ্রুতি খুশি মনে খাতাটা বন্ধ করে বেরিয়ে গেল রুম থেকে। শ্রুতি রুমে আসতেই দেখল পার্থিব নরম তোষক জাতীয় উঁচু বস্তু থেকে এক লাফে উঠল। হেসে দিয়ে বলল, অবশেষে এসেছেন। শ্রুতির মনে হল ছেলেটার হাসি ভীষণ সুন্দর। পরপরই নিজেকে ধাতস্থ করে নিল। কিছু না বলে চলে গেল বারান্দায়। পার্থিব বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজমনেই বলল, চল পার্থিব, নিজে নিজেই বকবক শুরু কর। বারবার ভুলে যাস কেন তোর বউকে বোবা ভূতে ধরে। এই ওয়েদারে চাটা মজা লাগবে। নিন। চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে পার্থিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। পার্থিব নিষ্পাপ কণ্ঠে বলল, ভয় পাচ্ছেন বিষ মিশিয়েছি নাকি? দাঁড়ান। বলেই শ্রুতির দিকে বাড়িয়ে ধরা মগটায় শব্দ করে চুমুক দিল। এরপর নিজের কাপেও চুমুক বসাল। দুহাতের মগ সামনে বাড়িয়ে বলল, দুটোই পরীক্ষা করে দিয়েছি রানী। আপনি আপনার মন মতো একটা কাপ গ্রহণ করে রাজাকে ধন্য করুন। শ্রুতি কণ্ঠে বিরক্ত মাখিয়ে বলল, এত ড্রামা আপনি কিভাবে করেন? কি আর করার, সবার বউ তো ড্রামা করে। সেখানে আমার বউ হচ্ছে রোবটিক আচরণ করে, তাই বাধ্য হয়ে আমি ড্রামা করে সম্পর্কের ব্যালেন্স রাখছি। শ্রুতি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে চা নিল। সামনে তাকিয়ে দেখতে লাগল তারাদের। এইভাবে চুপচাপ থাকতে কারো ভালো লাগে? পার্থিব কি দিয়ে কথা শুরু করবে আবার ভাবতে লাগল। অবশেষে ফট করে বলে উঠল, দেখলেন কেমন বুদ্ধি করে নিজের খাওয়া চা আপনাকে খাওয়ালাম। কথাটা শুনে শ্রুতি ভ্রু কুঁচকে ফেলল আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায়। পার্থিবের দিকে তাকিয়ে ঠোঁটের কোণের মিচকে হাসি দেখে রাগের পারদ বেড়ে বোধহয় 100 ছুঁল। অবাক কণ্ঠে নিজের বিস্ময় প্রকাশ করল। একটা মানুষ এতটা ফালতু কিভাবে হতে পারে? শ্রুতির ভঙ্গিমায় পার্থিব একইভাবে বলল, একটা মানুষের রাগ এত সুন্দর কিভাবে হতে পারে? শ্রুতি চায়ের কাপ ঠাসস করে রেলিংয়ে রেখে দিল। পার্থিব তুলে নিয়ে সাথে সাথে চুমুক দিয়ে বাকিটা খেয়ে নিল। এখানে আর দাঁড়িয়ে থাকার মানে হয় না। গটগট করে রুমে চলে গেল শ্রুতি। শ্রুতির দিকে তাকিয়ে ভীষণ মজা পেল পার্থিব। বোকা একটা। আজকে শুক্রবার, অফিস বন্ধ। তবে দুটো কোচিংয়ে পার্ট টাইম জব করে সে। সপ্তাহের 2 দিন 2 ঘন্টা করে ক্লাস নেয়।
ক্লাস 10-এ জেনারেল ম্যাথ এবং ইন্টারের হায়ার ম্যাথ। এতে অন্তত মাস শেষে 7,000 টাকা আসে। এই বা কম কিসে? শুয়ে বসে থেকে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না। মাহাথির কাঠের সোফার দিকে তাকালো। বিভা দু হাঁটু জড়িয়ে ধরে মাঝে নিজের থুতনি রেখে চুপচাপ বসে আছে। মন খারাপ নাকি? এই মেয়েটার মন খারাপ দেখলে পার্থিবের আলাদা প্রশান্তি আসে। কিন্তু কেন? মেয়েটা তাকে পছন্দ করে বলে। হঠাৎ মাহাথিরের মনে পড়ল হাসিনার কথা। যাওয়ার দিন মাহাথিরের হাত ধরে গম্ভীর কণ্ঠে বলেছিল, আব্বা, তোমার অমতে বিয়া আমি দেই নাই। তুমি মতো দিছো, এরপরই দিছি। তাই মায়াডার সাথে কোনো প্রকার অন্যায় তুমি করব না। ভালো মতো মিশো, দেখবা কত ভদ্র সভ্য সে। কষ্ট দিও না বাজান। সে তোমার স্ত্রী হয়। সে সম্মানের যোগ্য। হাসিনা এক কথার কঠিন মানুষ। তার স্বরে প্রকাশ পায় তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ববান মানুষটাকে মাহাথির বড্ড ভালোবাসে। ছোট থেকেই মাহাথির যেমন আদর পেয়েছে, তেমন পেয়েছে শাসন। এখনো এর কোনো হেরফের নেই। মাহাথির নিজেও মায়ের প্রতি ভালোবাসা থেকে মায়ের সব কথা মানে। কিন্তু এই প্রথমবার হয়তো সে কোনো কথা মানছে না। অবশ্য মানার চেষ্টাও করছে না। বউকে ভালোবেসে কি হবে? সেই তো একদিন ছাড়াছাড়ি হয়ে যায় সব। সম্প্রতি কিছুদিন ধরে পার্থিব তার কাজের তালিকায় নতুন একটি কাজ যোগ করেছে। আর তা হল হামিমের সাথে সময় কাটানো। এই তো বর্তমানে হামিম ফল খাচ্ছে নিজ হাতে। আর পার্থিব হামিমকে গম্ভীর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মাথাটা হালকা বড়, তবে অতটাও নয়, ভালোভাবে খেয়াল করে একটু বেশি দৃষ্টিকটু লাগে। পা হালকা চিকন, এতদিনে যা বুঝেছে উঠে দাঁড়াতে পারে না ছেলেটা। আচ্ছা, পাটা কি সারা জীবন এমনই থাকবে? নাকি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? জানা হয়নি, শ্রুতির থেকে জানতে হবে। হামিম, তোমার প্রিয় খাবার কি? প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলল পার্থিব। আজকে সে এই বাচ্চার সাথে ভাব জমিয়ে তবেই ছাড়বে। প্রশ্নের পর কিছু সময় পেরুল। বলা বাহুল্য প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, হামিম পার্থিবের দিকে তাকালো না পর্যন্ত। পার্থিব হাল ছাড়ল না। কথা সে বলেই ছাড়বে। এইবার হাত বাড়িয়ে হামিমের মাথায় হাত রাখল পার্থিব। এইবার বোধহয় সফলতার এক ধাপ পার হল সে। হামিম ভ্রু কুঁচকে তাকাল। পার্থিব মিষ্টি হেসে বলল, তোমার প্রিয় খাবার কি হামিম? ভাইয়াকে বলো, আমি তাহলে তোমার জন্য তোমার প্রিয় খাবার নিয়ে আসব। পাক্কা প্রমিজ। হামিম ভ্রু কুঁচকে নিজের কাজে মন দিল। পার্থিব হাফ নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে গেল কি করে এটা শ্রুতির ভাই। শ্রুতিকে যেভাবে বোবা ভূতে ধরে থাকে সবসময়, নিশ্চিত হামিমকেও সেই ভূতেই ধরে থাকে। তবে ভূত আজকে সে ছুটিয়েই ছাড়বে। পার্থিব নিজের জেদ বজায় রেখে আবারও হামিমের সাথে কথা বলার জন্য হামিমের কাঁধে হাত রাখল। সেকেন্ড বোধহয় পার হল না, অমনি হামিম দুই হাত দিয়ে কোকের গ্লাস ধরে পার্থিবের মুখে ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় পার্থিব হতভম্ব, কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। এটা কি হল? সারা শরীর কেমন আঠালো হয়ে গেল নিমিষেই। অমনি পেছনে থেকে হাসির শব্দ পেয়ে পার্থিব পেছনে ফিরল। শ্রুতি দরজায় দাঁড়িয়ে হাসছে।
শরীর মৃদু মৃদু কাঁপছে। বোঝাই যাচ্ছে চেয়েও হাসি থামাতে পারছে না মেয়েটা। কেমন মুখে হাত দিয়ে খুট খুট করে হাসছে। পার্থিব ভ্রু কুঁচকে হেসে দিল। এই কুঁচকানো ভ্রুজোড়া যেন শ্রুতির প্রতি আশকারা ছিল। এত বড় কাণ্ডের মালিককে দেখার জন্য তার দিকে ফিরতেই দেখল এদিকে তার কোনো খেয়াল নেই, সে মনের আনন্দে ডালিম খাচ্ছে একটা একটা করে। মানুষ কখনো নিজের অবস্থানে খুশি থাকে না। এই যে এই দেশের কত কত যুবক একটা চাকরির পেছনে ছুটছে, একটা চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, কেউ কেউ নিজের পরিবারের উপর বোঝা হচ্ছে, কেউ বা হারাচ্ছে নিজের প্রিয় মানুষ। তাদের কাছে চাকরি শব্দটা যেন সোনার হরিণ। অথচ এই চাকরি যারা করে তারা ভাবে চাকরি করার চেয়ে ব্যবসা ভালো। ব্যবসা জিনিস হয়তোবা অনেক সোজা। চাইলে করলাম, না চাইলে করলাম না। কোনো বশও থাকে না, বসের ঝাড়ি খেতে হয় না। যা মন চায় করা যায়। গেলে গেলাম, না গেলে নাই। এইভাবেই পৃথিবীর প্রতিটা মানুষ নিজেদের অবস্থান নিয়ে অসন্তুষ্ট। কারণ তারা জানে না যে নিজের জায়গা থেকে অন্যদের জায়গা সহজই মনে হয়। আসলে সহজ নয়। পৃথিবী কঠিন, বড্ড কঠিন। চাকরিকে গালাগালি করতে করতে অফিসে ঢুকল মাহাথির। নিজের জায়গায় বসতে গিয়ে মুখ দিয়ে আপনা আপনি আর্তনাদ বেরিয়ে এলো। হাতের দিকে তাকিয়ে দেখল ভালোই কেটেছে। আসার সময় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকেই হাত কেটেছে, পাও হয়তো ছিলে গেছে। নিজের উপর ভীষণ বিরক্ত হল মাহাথির। বিরক্ত হয়েও লাভ নেই, লাঞ্চ টাইমে ব্যান্ডেজ করে নিতে হবে ভেবেই কাজে মন দিল। 1:20 বাজে। 1:50 পর্যন্ত ব্রেক টাইম। মাহাথির হালকা কিছু খাবার খাচ্ছিল। পেছনে থেকে শুনতে পেল, হ্যালো মিস্টার মাহাব। খাবার চিবুতে থাকা অবস্থায় ভ্রু কুঁচকে ফেলল। পেছনে ঘুরল না। পেছনের জ্ঞাত ব্যক্তিটি সামনে এসে মাহাথিরের পাশে বসল। হোয়াটসঅ্যাপ ব্রো, বিয়ে করে তো দেখি তোমার রূপ বেড়ে গেছে। তুই এখানে কেন? ছুটি শেষ। শেষ হলে আবার ছুটি রেপ্লাই কর, ভাবিকে নিয়ে ঘুরতে যা। তুই না থাকলে একটু শান্তিতে থাকি। আনাস হেসে ফেলল। কারণ এই মুহূর্তে মাহাথির একটা মিথ্যা কথা বলেছে। আনাস যে মাহাথিরের কাছে কত গুরুত্বপূর্ণ তা আনাস জানে। যদিও সম্পর্কের মেয়াদ অত বেশি নয়, তবুও সম্পর্কের গভীরতা অনেক। সময় দিয়ে কখনো গভীরতা মাপা যায় না। তবে 5 বছরও কম নয়। এই অফিসের সূত্র ধরেই তো দুজনের পরিচয়। মাহাথিরের বিয়েতেও আনাস ছিল। তবে তার পরের দিনই জরুরি ছুটিতে বউকে নিয়ে গ্রামে যেতে হয় তার। গতকাল এসেই আজ অফিসে। আনাস দাঁত কেলিয়ে হেসে ফেলল, বন্ধু, এখন আমার না, তোমার ছুটি নেওয়ার সময় এসে গেছে। তুমি ছুটি নাও, বউকে সময় দাও। ফালতু কথা বলবি না আনাস। খাওয়ার মুডটাই নষ্ট করে দিলি। কথাটা বলে গম্ভীর মুখে প্যাকেটের রুটি চিবুতে থাকল মাহাথির। আনাসের কথাটা মোটেও ভালো লাগল না। হাত রাখল মাহাথিরের কাঁধে, ইজ অল ওকে। নাথিং ইজ ওকে। টাইম শেষ। নিজের টেবিলে যা। আনাস ঘড়িতে তাকালো। আসলেই সময় শেষ। এখনই ম্যানেজার এসে খ্যাটখ্যাট করবে। কিন্তু আনাস তাকে খ্যাটখ্যাটের সুযোগ দিতে নারাজ।
তাই চুপচাপ উঠে নিজের জায়গায় বসল। সাথে বুঝল মাহাথিরের মেজাজ ঠিক নেই। অবশ্য বেয়াদবটার মেজাজ ঠিক থাকে কখন? রাত ৯টায় অফিস ছুটি হল। মাহাথির নিজের বাইকে বসতেই আনাস তাড়াতাড়ি করে এক প্রকার লাফ দিয়ে উঠে পড়ল। মাহাথির জানে ওকে বলেও লাভ নেই কিছু, তাই বাইক স্টার্ট করল। মেইন রোডে উঠতেই আনাস বলল, দোস্ত মনটা ভালো নেই, ওই সামনের রেস্টুরেন্টে যাবি? একটু কফি খাবো। বাসায় ফেরার তারা মাহাথিরের কোনো কালেই ছিল না। না আগে আর না এখন। তাই সে বন্ধুর কথামতো থামল। দুজনের সামনে গরম ২ কাপ কফি। আনাস নিজের কাপ বুঝে নিল। মাহাথির কফিতে চুমু দেওয়া মাত্রই আনাস নিজের সন্দেহ মোতাবেক প্রশ্ন ছুড়ে দিল, ভাবি মেয়ে হিসেবে কেমন রে? মাহাথির তাকাতেই আনাস নিজের ভুল শুধরে বলল, বউ হিসেবে কেমন? প্রশ্নের উত্তরের আশায় চেয়ে রইল আনাস। মাহাথির কি উত্তর দিবে না? আনাসের ইচ্ছে করল মাহাথিরকে একটা থাপ্পড় মারতে। প্রশ্ন করেছে, উত্তর কেন দিচ্ছে না? মিনিট ৫ পর মাহাথির গম্ভীর স্বরে বলল, জঘন্য। আনাস কপাল কুঁচকে একবার মাহাথিরের দিকে তাকালো, একবার কফির কাপে তাকালো। নিরলসভাবে বলল, কফি তো ঠিকই আছে। বিভাস্ত্রী হিসেবে জঘন্য। আনাস তাকিয়ে রইল। তাহলে খালাম্মা যে বলল বিভা মেয়েটা অসম্ভব ভালো, ভদ্র। এত কিছুর পরেও কিভাবে পারল যার তার সাথে মাহাথিরের বিয়ে দিতে? একটু তো বিবেচনা করে দিত। আরেকটু না হয় খোঁজখবর নিত মেয়ের। এত তারা কিসের ছিল? আনাসের মুখভঙ্গি এইবার বেশ সিরিয়াস। সে প্রশ্ন করল, মাহাথির, বিভা মেয়েটার কি চরিত্রজনিত সমস্যা আছে? নাকি অভদ্র? মানে তোকে সম্মান করে না এমন কিছু? ও নিজেই একটা সমস্যা। ফালতু একটা মেয়ে। আনাস ব্যাপারটা ধরতে পারছে না। বিভার মাঝে সমস্যা নাকি মাহাথির বিয়ে করতে চায়নি তবুও বিয়ে করেছে তাই এমন করছে? আনাস বেশি ঘাটালো না, কারণ জানে মাহাথির তাকে সব বলবে যখন ওর ইচ্ছে হবে। আগে যখন বলেছে এখনো বলবে। এখন জিজ্ঞেস করে শুধু শুধু রাগানোর মানে হয় না। আনাস প্রাণবন্তভাবে হাসল, ওকে ওকে কুল ভাই। আমরা ফালতু মেয়ের ব্যাপারে কথা না বলি। চল ডিনার করি। আজকে আমার পক্ষ হতে ট্রিট। বলেই কিছু খাবার অর্ডার করে দিল। অর্ডার মোতাবেক খাবার আসতে বেশ কিছু সময় নিল। খাবার আসতেই নির্লিপ্তভাবে দুই বন্ধ খাওয়া শুরু করল। অথচ তাদের মধ্যকার এক বন্ধুর জন্য যে কোনো এক ফালতু মেয়ে অপেক্ষা করছে তা সে জানতেও পারল না। অবশ্য জানার চেষ্টা করেছে কি যে জানবে। বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে পার্থিব। মুখে লেগে আছে অমায়িক এক হাসি। তারা দেখার মাঝেও এত আনন্দ আছে। এত আনন্দ কেন লাগে? শ্রুতি পছন্দ করে বলে। ধীরে ধীরে কি তবে শ্রুতির পছন্দ সে নিজের মাঝে নিয়ে নিচ্ছে? পার্থিবের আকাশ পাতাল ভাবার মাঝেই ঘরে ঢুকল শ্রুতি। পার্থিব শব্দ পেয়ে তাকাল। শ্রুতিকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলে কেমন হয়? রাগ করবে? থাপ্পড় দিবে?
না। এমন কিছুই হয়তো করবে না। তবে ছেলেদের প্রতি বিদ্বেষ হয়তো আরও তীব্র হবে, কারণ তার বউ তিলকে তাল বানানোতে ওস্তাদ। শ্রুতি, এখানে আসুন। শ্রুতি এগিয়ে এলো। কি সমস্যা? পার্থিব হাত ধরে শ্রুতিকে টেনে নিয়ে এলো। এরপর দুই বাহুতে হাত রেখে ওকে মোড়ায় বসিয়ে দিল। গ্রিলের ওপর থেকে কিছু একটা নিয়ে শ্রুতির হাতে পরিয়ে দিল। শ্রুতি দেখল। বিরক্ত ফুটিয়ে প্রশ্ন করল, এইসবের মানে কি পার্থিব? এইভাবে বারবার চুড়ি পোড়ানোর মানে কি? কি পান এইসব করে? কিছুদিন আগেও নতুন চুড়ি পরালেন। সরল গলার উত্তর, আমার ভালো লাগে শ্রুতি। শ্রুতিকে সাজাতে পার্থিবের ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। মোটেও সুন্দর লাগছে না। কালো হাতে একদমই মানাচ্ছে না, উল্টো খুবই বাজে দেখাচ্ছে। তাই এইভাবে মিথ্যা বলা থামান পার্থিব। আপনার মিথ্যা কথায় আমি গলছি না, শক্ত কণ্ঠে বলে দিল শ্রুতি। পার্থিব এইবার ভীষণ বিরক্ত হল। কঠিন চোখে তাকিয়ে রইল শ্রুতির দিকে। ভরাট কণ্ঠে প্রশ্ন করল, আপনার আপাও তার মানে অসুন্দর, কুৎসিত? আমার মা, সেও তো তথাকথিত ফর্সা নয়, এর মানে সেও অসুন্দর? তাহলে তাকে বাবা এত ভালোবাসে কেন? এখানে তারা আসবে কেন? কারণ আমি নিয়ে এলাম তাই এলো। আমার প্রশ্নের উত্তর দিন। আপনার আপাও অসুন্দর? মোটেও না, ও অনেক সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে আমার আপা। আপনি তাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না পার্থিব। শ্রুতির চোখে পানি। রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। পার্থিব এবার নিভে গেল। মেয়েটার চোখে পানি দেখতে ভালো লাগে না। খারাপ লাগে, মায়া হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, জড়িয়ে ধরতে। যেহেতু ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব নয়, এর চেয়ে ভালো কান্না থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পার্থিব শ্রুতির হাত ধরল। শান্ত চোখে চেয়ে বলল, আচ্ছা মেনে নিলাম আপনার আপা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু সে তো কালো। তাও আপনি তাকে এত ভালোবাসেন কেন শ্রুতি? তাকেই কেন আপনার কাছে সবচেয়ে সুন্দর লাগে? আমার মা, তাকে কেন এত ভালোবাসি আমি? আমার বাবাই বা তাকে কেন এত ভালোবাসে? ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না পার্থিব। শান্ত কণ্ঠে অতি মূল্যবান একটা কথা বলে নীরবে তর্কের রীতি ঘটিয়ে চলে গেল শ্রুতি। কথাটা শুনে পার্থিবের ঠোঁটে প্রকাশ পেল হাসির সরু রেখা। এই মেয়েকে নিয়ে কই যাবে পার্থিব? যেই কথা পার্থিব এতদিন ওকে বুঝানোর চেষ্টা করেছে, সেই কথাই সে অন্যদের বেলায় খাটাচ্ছে। শুধু তার বেলাতেই নেই। কপালই খারাপ। মাহাথির অফিসে চলে গেছে অনেকক্ষণ হয়। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে বিভা। অত শৌখিন জিনিসপত্র নেই, সাধারণ মধ্যবিত্ত ঘর যেমন হয় তেমন। এখানে বিভার অসুবিধা হওয়ার কথা, অথচ বিভার একটুও অসুবিধা হয় না। উল্টো আলাদা প্রশান্তি আসে। মনে হয় নিজের বাড়ি। যেমনই হোক কিন্তু নিজের। ওই বাড়ি থেকে প্রায়ই আমিন শিকদার বেরিয়ে যেতে বলতো, কিন্তু কোনো কারণে বের করত না। হয়তো ভালো মানুষ সেজে থাকার জন্য।
বিভা চেয়েও বের হয়ে আসতে পারত না। কি করবে বের হয়ে, কোথায় যাবে 3 ভাই বোন মিলে? যদিও বা বিভা ছোটখাটো একটি অনলাইন ব্যবসা করে, তবুও সেখান থেকে কত টাকাই বা আসবে। তার উপর হামিমকে ডাক্তার দেখানো। তবে এই 8.5 বছরে ওদের পেছনে যত টাকা খরচ করা হয়েছে সেই টাকার একটা বড় অংশ হলো তাহিরার রেখে যাওয়া টাকা। তাহিরা 3 ভাই বোনের নামে যথেষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখেছিলেন ভবিষ্যতের আশায়। কিন্তু সেই ভবিষ্যৎ তাহিরা নিজেই ধূলিসাৎ করে গেছিলেন আমিন সাহেবের নামে রেখে। যখন বুঝতে পারল তখন খুব বেশি দেরি হয়ে গেল। বিভা ভাবল ওই বাসার সব কিছু নিজের থেকেও ছিল পরের। কারণ শাহিনা। আর এই বাসায় সবকিছু পরের হয়েও নিজের। কারণ মাহাথির। বিভা তার ছোট্ট সংসারটা তো আগলে নিল, শুধু মানুষটাকেই আগলে নিতে পারল না। রুমে ঢুকে অবাক হয়ে গেল বিভা। মাহাথির অফিসে যাওয়ার পর এতক্ষণ পর রুমে ঢুকল সে। একই অবস্থা রুমের। জামা কাপড় ছড়ানো ছিটানো। সব দেখি তার জামা। আলমারি থেকে এইভাবে ফেলল কে? সে তো সুন্দরভাবেই রেখেছিল গুছিয়ে। বিভা জামাগুলো তুলে আবার ভাঁজ করতে শুরু করল। এরপর সুন্দর করে মাহাথিরের জামা কাপড়ের পাশে রেখে দিল। বিভা আন্দাজও করতে পারল না। সে যত যত্নের সাথে কাপড়গুলো রাখল ঠিক ততটাই নিষ্ঠার সাথে কেউ আলমারি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তার কাপড়। আমরা আমাদের বড়বেলাটাকে আলাদা গুরুত্বের নজরে দেখি। বড় হয়ে এটা করব, ওটা করব, কত চিন্তা বড়বেলাকে কেন্দ্র করে। অথচ এর মধ্য দিয়ে ছোটবেলা অবহেলায় রয়ে যায়। একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত মূল্যবান। বলতে গেলে ছোটবেলাটাই বিশেষভাবে মূল্যবান। কেননা এই বয়সেই একটা মানুষের চিন্তাধারা তৈরি হতে শুরু করে, এই বয়স মানুষকে ভাবতে শেখায়। এই বয়সের চিন্তাধারা, ভাবনা মানুষের মস্তিষ্কে একটা আলাদা প্রভাব তৈরি করে। তাই যাদের ছোটবেলা সুন্দর, যারা সুন্দর, স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে, বলা যায় তাদের মানসিকতাও সুন্দর, সমৃদ্ধ, সুস্থ। শ্রুতির ছোটবেলা, কৈশোরকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা কালই খারাপ। 13 বছরে মা মারা যাওয়া, বাবার বদলে যাওয়া, ফুটফুটে ছোট ভাইয়ের অসুস্থতা, সব মিলিয়ে জীবনটা কেমন যেন দুর্বিষহ। এত খারাপ জীবন কারো হয় বুঝি? শ্রুতি জানে এর চেয়েও কষ্টের জীবন হয়। তবুও সে মানে না। হয়তো আমাদের মানুষদের কাছে নিজেদের কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বলে বিবেচিত হয় তাই। শ্রুতি ছোটবেলা থেকে নিজের আপনজন বাদে তেমন কারোর সাথে মিশত না, কথা বলত না। তাই হয়তো এত মানুষের মাঝে ওর অস্বস্তিটা একটু বেশি। এই যে তার সামনে হিমেল, হিয়া, তার শাশুড়ি, চাচি, শাশুড়ি সবাই বসে গল্প করছে। অথচ সে করতে পারছে না জোরতার কারণে। এইভাবে কখনো এত মানুষ মিলে হাসাহাসি করা হয়নি, তাই হয়তো সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। মাথা নিচু করেই সব ভাবছে শ্রুতি। এর মধ্যেই রুমা বেগম ডেকে উঠলেন, শ্রুতি, তুমি কিছু বলছো না যে? তুমিও কিছু বলো। আমি কি বলবো? আমার বলার মতো কিছু নেই। বলেই জোর করে হাসার চেষ্টা করল। শ্রুতির মনে হয় জোর করে হাসার চেয়ে বিশ্রী কাজ আর হতে পারে না। আচ্ছা, ভালো কথা। তোমার ভাই হামিম, ও কি জন্ম থেকেই অসুস্থ? জি না। ধীরে ধীরে হয়ে গেছে। কি বলো? ধীরে ধীরে? হিয়ার গলায় বিস্ময়।
এইবার তানহা প্রশ্ন করল, ধীরে ধীরে মানে? একটু বুঝিয়ে বল না মা। ওর জন্ম থেকেই হার্টে ছিদ্র। একটা রক্তনালী দিয়ে রক্ত চলাচল করতে পারে না। বুকের একপাশের বাল্ব নষ্ট ছিল, তাই ধীরে ধীরে ওর মাথাটা বড় হয়ে গেছে। আর পায়ে সমস্যা অন্য কারণে। দুটো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। শ্রুতি নির্লিপ্ততা ভাবে কথাগুলো বলল, অথচ ভেতরে বয়ে গেল এক অসহ্য ঝড়। ও বলতে পারল না যে হামিমের অপারেশন যদি ছোটবেলায় হতো তবে তার ভাই এতটা অসুস্থ হতো না। শ্রুতি বলতে পারল না ওর বাবা যাও টাকা দিত কিন্তু সৎ মায়ের প্ররোচনায় দেয়নি। তার ভাই জন্ম থেকেই ভীষণ অসুস্থ থাকত। ঠান্ডা জ্বর লেগেই থাকতো, শ্বাস নিতে কষ্ট হতো। তবুও তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়নি। এইভাবেই চলে গেছে 1-1.5 বছর। এরপর আর সহ্য করতে না পেরে 16 বছর বয়সী বিভা নিজেই নিজের ভাইকে নিয়ে ছুটেছিল হাসপাতালে দাদির সাহায্যে। এই কথাগুলো শ্রুতি কাউকে বলতে পারে না। ছোটবেলায় এত খারাপ লাগতো না, হয়তো বুঝতো না তাই। তবে এখন খুব খারাপ লাগে, অসহ্য যন্ত্রণা হয়। আচ্ছা, আম্মু যদি বেঁচে থাকতো তাহলেও কি এই সব হতো? অন্যদিকে রুমা শ্রুতির কথা শুনে কেমন যেন থম মেরে গেল। হিয়াও মুখটা ছোট করে ফেলল। অসুস্থতা দেখতে তার একদম ভালো লাগে না। সে এইসব দুঃখ কষ্ট মানতেই পারে না। হয়তো বাবা মায়ের আদরের মেয়ে, বড় ভাইয়ের আদরের বোন, তাই। হিমেল শুধু শান্ত কণ্ঠে বলল, আমার মনে হয় অপারেশন যত তাড়াতাড়ি করানো যায় ততই ভালো। জি ভাইয়া। শ্রুতির ঠান্ডা উত্তর। তান্তা শ্রুতির মাথায় হাত বুলিয়ে বলল, বেশি চিন্তা করে না মা। রোগ আল্লাহ দেয়, আল্লাহই সারায়। পার্থিব, নিয়াজ, আসাদ বারান্দায় বসে কিছু কাগজপত্রের হিসাব মিলাচ্ছিলেন। এর মাঝে শ্রুতির কথাও মাথায় ঢুকিয়ে নিয়েছে পার্থিব। আজকে খুব ভালোভাবেই শ্রুতিকে চেপে ধরবে বলে মনস্থির করল সে। স্বামী স্ত্রীর সম্পর্কের কিছু ধারা থাকে, থাকে কিছু সাধারণ বৈশিষ্ট্য। বিভা মাহাথিরের বেলায় তার কিছুই নেই। তাদের সম্পর্ককে যান্ত্রিক সম্পর্ক নাম দিলে তেমন ভুল হবে না। এই যে সকালে উঠে বিভা নাস্তা বানায়, মাহাথির খেয়ে চলে যায়, আবার কিছুদিন না খেয়েই চলে যায়, ফিরে রাত 9টা কিংবা 9:30টায়, কোনোদিন 10টাও বাজে। এর মধ্যে দুজনের কথা নেই বললেই হয়। যদিওবা বিভা ফোন করে তখন যেন মাহাথিরের কণ্ঠে শুরু হয় বিরক্তিকর বর্ষণ। এত বিরক্তি মধ্যে দিয়ে বিভা কথা আগাতে পারে না, রেখে দেয়। তাও যখন ভীষণ মনে পড়ে মানুষটাকে তখন আবার ফোন দেয়। এরপর তো রাতে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। এইটাকে সম্পর্ক বলে? বিভা নাস্তা টেবিলে সাজাচ্ছে আর ভাবছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন গিয়ে ডাকা উচিত নয়তো দেরি হয়ে যাবে। ডাকতে যাওয়ার আগেই মাহাথির এসে খাওয়া শুরু করল। বিভার মনে হলো কতদিন সে এই চেহারাটা দেখে না। গতদিন সকালে বিভা উঠতে পারেনি। মাহাথির না খেয়েই চলে গিয়েছিল। এরপর ফিরল রাত করে। তেমনভাবে দেখার আগেই খেয়ে ঘুম। যদিও বিভা রাত্রিবেলা লাইট জ্বালিয়ে প্রায়ই তাকিয়ে থাকে, তবুও জাগ্রত মানুষের চেহারা দেখায় তৃপ্তিই আলাদা।
ভাবনার মাঝেই খাবার শেষ করে উঠে গেল মাহাথির। বিভা ভাবল, মানুষটার সব কাজেই কেমন ঝটপট ভাব। মাহাথির জুতো পরছে। দরজার ছিটকিনি খুলবে এমন সময় বিভা তড়িঘড়ি করে বলে উঠল, মাহাথির, শুনুন। মাহাথির ফিরল। বিভা দ্রুত গিয়ে বিড়বিড়িয়ে কিছু পরে মাহাথিরের মাথায় ফু দিয়ে দিল। বলল, হয়ে গেছে, এইবার যেতে পারেন। মাহাথির হয়তো বুঝল ব্যাপারটা। ওর কাছে ব্যাপারটা নিছকই মনে হল নাটক। রেগে চলে গেল। বিভা শ্বাস ছাড়ল। তার সব কাজেই রাগ করে। কেন করে? সে আয়তুল কুরসি পরে ফু দিয়ে দিল। এতে রাগের কি হল? বিভার মনে আছে তার আম্মু সবসময় আমিন শিকদারকে বেরোনোর সময় এইভাবে ফু দিয়ে দিত। সে যথেষ্ট বড় ছিল, তাই তার মানস্পটে কিছু সুন্দর স্মৃতি এখনো রয়ে গেছে। তখন থেকেই ব্যাপারটা বেশ ভালো লাগত তার। মনে হতো সেও একদিন দিবে। তবে ব্যাপারটা ভুলেই বসেছিল সে। মনে পড়ল সেদিন মাহাথিরের হাতে ব্যান্ডেজ দেখে। বিভার মনে হল সে আয়তুল কুরসি পরে দিলে হয়তো মাহাথির সুস্থ থাকবে সব ছোট বড় বিপদ থেকে। সেই বিশ্বাসেই এই কাজ। এখানে রাগের কি আছে? ভেবেই বিভার ভ্রু কুঁচকে গেল। মাহাথির অফিসে ঢুকল ভীষণ রাগ নিয়ে। ঢুকেই নিজের চেয়ারে শব্দ করে বসল। মাহাথিরকে দেখে এগিয়ে এলো আনাস। কিরে, তোর মুড কি সবসময় অফ থাকে? অফ থাকার মতো কাজ করলে অফ থাকবে না। কণ্ঠে বিরক্তি ভরপুর। কি জন্যে অফ? ভাবি ঝগড়া করেছে। সেই অধিকার আমি ওকে দেইনি। ইনফ্যাক্ট ঝগড়াও ভালো ছিল। বাট ও রীতিমতো ন্যাকামো শুরু করে দিয়েছে। বুঝিয়ে বল। আনাসের গম্ভীর কণ্ঠস্বর। আরে, আজকে বের হতে গেছি অমনি ডেকে বিড়বিড় করে সুরা পরে ফু দিয়ে দিল। মানে হয় এইসবের? এইসবকে নাটক ছাড়া কিছু ভাবতে পারছি না আমি। তার উপর কেন দিয়েছে জানিস? ওইদিন এক্সিডেন্ট করেছি না। সেই জন্যই হবে। কারণ ওইদিন বাসায় যাওয়ার পর এমন ভাবে প্রশ্ন করতে লাগলো যেন আমি মারা গেছি। তোর খুশি হওয়া উচিত। এখানে রাগের কিছু তো দেখছি না। তোকে ভালোবাসে তাই চিন্তা করে। এইটাই। আমাকে ভালো কেন বাসবে? ভালোবাসা জন্মানোর জন্য কিছুই করিনি। ভালো করে কথা পর্যন্ত বলি না। তাও কিভাবে ভালোবাসা জন্ম নিবে? এইটাকে নাটক ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। ভালোবাসার জন্য কিছুই লাগে না মাহাথির। হয়ে যায়। আর তার চেয়েও বড় কথা, এইভাবে দেখে শুনে ছেলেরা ভালোবাসে, কিন্তু একটা মেয়ে একটা খারাপ ছেলেকেও ভালোবাসতে পারে। এই অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে একমাত্র মেয়েরা জন্মায়। থামবি তুই? না। এতদিন তোর সমস্যাটা বুঝতে পারছিলাম না। তাই জানার জন্য তোর সাথে বেশি সময় কাটিয়েছি অফিস ছুটির পরেও। তুই বলেছিসও তোর সমস্যা বিভা কালো। বাট ট্রাস্ট মি, আমার মনে হয় না এইটা তোর মেইন সমস্যা। তুই জোর করে সমস্যা বানাচ্ছিস। জাস্ট বিভাকে না মানার অজুহাত খুঁজছিস। কিন্তু কেন? সমস্যা কি ওর মধ্যে? সামনে থেকে যা।
আনাস মাহাথিরের কথা তর্কের পর্যায়ে চলে যাচ্ছে। তবে এইটা নতুন নয়, প্রায়ই হয়। মাসে 7-8 বার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ঝগড়া করে দুজনে। এরপর যেকোনো একজন আগ বাড়িয়ে কথা শুরু করে। হয় আনাস, না হয় মাহাথির। আনাসেরও মেজাজ খারাপ হচ্ছে এখন। চলে যেতে নিল। থেমে গিয়ে শান্ত কণ্ঠে ডাকল, বন্ধু, শোন। কি? তুই বলেছিলি বিভা স্ত্রী হিসেবে জঘন্য, আজ আমি বলছি তুই স্বামী হিসেবে জঘন্য এবং বিষাক্ত। বলেই বড় বড় পা ফেলে চলে গেল আনাস। আর আনাসের দিকে এমনভাবে তাকিয়ে রইল মাহাথির যেন ভস্ম করে দিবে এখনই। তারা দেখছেন না? তাহলে কি দেখছেন? ঘুমিয়ে পড়ুন তো, যান। আপনার কথা আমি কেন শুনব? সেটাই। শুনতে হবে না। দাঁড়িয়েই থাকুন। হামিমের অপারেশন কেন করানো হয়নি? আপনাকে বলতে ইচ্ছুক নই। আমি শুনতে ইচ্ছুক। তাহলে যান। গিয়ে প্রাণপ্রিয় শ্বশুরের কাছ থেকে শুনে আসুন। বিরক্ত হয়ে বলল শ্রুতি। বলেই আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে ঘুরতে নিল। অমনি পার্থিব তার দুই হাত শ্রুতির দুই পাশে রেখে আটকে ফেলল। অতপর বলল, শ্বশুর নয়, প্রাণপ্রিয় বউয়ের থেকে শুনতে ইচ্ছুক আমি। হাত সরান, যাব আমি। আমাকে বলুন, শ্রুতি হামিমের অপারেশন কেন হয়নি? ওর যা সমস্যা, তাতে এইসব ক্ষেত্রে ছোটবেলাতেই অপারেশন হওয়াটাই বেস্ট ছিল। কিন্তু কেন হয়নি? শ্রুতি মুখ নিচু করে নিল। বলবে না মানে বলবেই না। পার্থিব শ্রুতির বাহুতে হাত রেখে ফিরালো নিজের দিকে। দুই হাত ধরে আবারও তাকে আবদার করল, আপনি কেন আমাকে মেনে নিচ্ছেন না? আমার সাথে স্বাভাবিক হচ্ছে কি না তা আমি জানি না, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনি একবার আমাকে মন থেকে মানার চেষ্টা করুন, দেখবেন পারবেন। প্লিজ। শ্রুতি হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। পার্থিব আরও শক্ত করে ধরল তাকে। শ্রুতি, একবার আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করুন, দেখবেন ঠিকই পারবেন। একটু চেষ্টা করে দেখুনই না আপনি। আপনার তো মনে হতেও পারে যে না, পার্থিব ছেলেটা এতটাও খারাপ না, ওর সাথে থাকাই যায়। অনেকটুকু করতে হবে না, একটু চেষ্টা করুন। পার্থিবের কণ্ঠ ব্যাকুলতায় ঘেরা। শ্রুতি জড়বস্তুর মতো চুপ করে রইল, চোখ পানিতে ভরপুর, যে কোনো সময় টুপ করে পড়ে যাবে। শ্রুতির নিজের এই স্বভাবটা ভীষণ অপছন্দ। অল্পতেই চোখে পানি কেন চলে আসে তার? আর এই লোকের সামনেই এই ঘটনাটা বেশি ঘটে থাকে। ফালতু একটা লোক, এর সামনেই কেন নিজেকে এত দুর্বল লাগে? শ্রুতিকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পার্থিব দুই হাতে গাল ধরে উঁচু করল মুখ। অমনি দুই চোখ থেকে বড় বড় দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সযত্নে মুছে দিল সেই পানি নিজ হাতে। আদর মাখা কণ্ঠে বলল, আমাদের সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে হোক। প্রথমে বন্ধু হই, এরপর না হয় আপনি মেহমান বউ থেকে আপন বউয়ে রূপান্তরিত হবেন। শ্রুতির বাসর রাতের কথা মনে পড়ে গেল। এরপর সে হালকাভাবে মাথা নেড়ে সায় দিল। পার্থিবের ঠোঁটে ফুটে উঠল হাসি। তার হাসিতে প্রকাশ পেল সে এতটা আশা করেনি। শ্রুতির সম্মতি যেন অনাকাঙ্ক্ষিত ছিল, তবে সে এখন সফল। বলা চলে বরফ গলাতে সে সফল। ভেবেই শ্রুতির
দুই হাতের আজলাতে মুখ ডুবিয়ে দিল। শ্রুতি ভারী চমকে উঠল, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সামনে থাকা পাগলটার দিকে। চলবে।